তাদের সাথে আমার আগে ক্লাস হয়েছে না? একটা নাকি দুইটা ক্লাস হয়েছে মনে হয়। দুইটা। দুইটা ক্লাসে কি কি পড়াইছিল মনে আছে? জি স্যার। স্যার তিনটে ক্লাস হয়েছে স্যার। 47তমতে আমরা পাইছি স্যার। কোনটা? স্যার তিনটে ক্লাস হয়েছে স্যার। ও, তিনটা ক্লাস হয়েছে আমার। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে সফটওয়্যার বায়োস এবং হচ্ছে কার্নেল। এখানে কি সবাই সামনে প্রিলি পরীক্ষার্থী না এছাড়াও আছেন? প্রিলি পরীক্ষার্থী সবাই ক্যান্ডিডেট। আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের এই যে আমি বলছি আমার ক্লাসগুলো হচ্ছে রিটেন টপিক সহ কভার করে আর কি। তো কার্নেল অংশটা হচ্ছে রিটেন পার্ট, বায়োস কার্নেলটা। তো সেজন্য ওই যে যেহেতু আমার আলোচনায় আসা আমার স্লাইড গুলোতে রিটেন একসাথে চলে আসে আর কি। তো সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার কাকে বলে আপনারা সংজ্ঞাটা পারবেন কিনা? সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার কি কাজ করে? সফটওয়্যার তো আছে, আমাদের কাছে আছে না? মোবাইল অ্যাপ্লিকেশন গুলো ইউজ করে, যে সবগুলো কিন্তু এক একটা সফটওয়্যার। তো সফটওয়্যার হচ্ছে কি সেট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কতগুলো নির্দেশনার সমষ্টি যা কোনো একটা যন্ত্রকে বলে দেয় কি করতে হবে। এক একটা সফটওয়্যার এক এক ধরনের। ক্যালকুলেটর সে যোগ বিয়োগ করে, ডিকশনারি সে হচ্ছে ওয়ার্ড সার্চের আমাদের হেল্প করে। তাহলে সফটওয়্যার হচ্ছে কতগুলো নির্দেশনার সমষ্টি যা কোনো একটা যন্ত্রকে বলে দেয় কি করতে হবে। মাইক্রোওয়েভ ওভেনও সফটওয়্যার আছে, লিফটও সফটওয়্যার আছে। তারপর হচ্ছে আমার এই যে ওভেনও সফটওয়্যার বললাম। আবার কম্পিউটারের সফটওয়্যার আছে, মোবাইলও কি আছে, সফটওয়্যার আছে এখানে। তো আমরা আজকে সফটওয়্যার নিয়ে পড়বো। তো সফটওয়্যারের ক্ষেত্রে অনেক ধরনের সফটওয়্যার আছে, তার মধ্যে আছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার যদি বুঝতে যে এই চিত্রটা যদি একটু দেখি, এখানে একটা অ্যাকুরিয়াম আছে, ফিশ অ্যাকুরিয়াম। একটা হচ্ছে খালি, একটা হচ্ছে কি ভরাট। তো এখন এই অ্যাকুরিয়ামটা আহ খালিটা দেখে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটাতে কিছু নাই, ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে শুধুমাত্র, তার কোনো ফাংশনালিটি নাই। ঠিক আছে? তো আমার এই যে এখানে যে ল্যাপটপটা, সেটা হচ্ছে লেনোভো কোম্পানির তৈরি। তো লেনোভো কোম্পানি তৈরি করছে জাস্ট হচ্ছে এই ধরনের একটা স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার। আপনার মোবাইল ফোনের নাম কি? বলে অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড ফোন কি? আপনার হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার কোম্পানি স্যামসাং হইতে পারে, রিয়েলমি হইতে পারে। এটা হচ্ছে ম্যানুফ্যাকচার কোম্পানি যে জাস্ট হচ্ছে কি করে এই ধরনের একটা ফিজিক্যাল স্ট্রাকচার তৈরি করে যেটা কি ফাংশনেবল নয়। এবং সেটাকে ফাংশনেবল করতে হলে তার মধ্যে আমাকে কি করতে হয়, কিছু ইনস্ট্রাকশন দিতে হবে সে কি করবে। আচ্ছা। তো এখন দেখেন এই যে ফিশ অ্যাকুরিয়ামটা, এটা হচ্ছে জাস্ট একটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার ডিভাইস, মোবাইল ফোন কম্পিউটার হইতে পারে, যার ভিতরে কোনো কি নাই, সফটওয়্যার নাই। তো সফটওয়্যার না থাকলে আমরা এখানে যদি বলি সিস্টেম সফটওয়্যার মানে হচ্ছে কি, তাহলে এই অ্যাকুরিয়ামের ভিতরে আপনি মাছ রাখবেন, কেউ যদি চান যে চিংড়ি মাছও রাখতে পারেন, কাঁকড়াও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে সাপও রাখতে পারেন, ঠিক আছে কিনা, কচ্ছপ রাখতে পারেন। তো এখন এখানে হচ্ছে আপনি যে রাখবেন, রাখার আগে একটা পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ তৈরি করবো কি দিয়ে? পানি দিয়ে। তো পানি দিয়ে যদি অ্যাকুরিয়ামের ভিতরে পরিবেশ তৈরি না করেন তাহলে কিন্তু অ্যাকুরিয়ামে কোনো কিছুই কি করতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। তো ইনিশিয়ালি তার ভিতরে পানি দিতে হবে। পানি দিলে তার ভিতরে একটা পরিবেশ তৈরি হবে। এরপর ওই পরিবেশের মধ্যে আপনার যাকে প্রয়োজন, পানি পরিষ্কার করার জন্য পুকুরে অনেক সময় যে গ্রাস কাপ মাছ আছে, হ্যাঁ ওইটা দেয়। আবার কেউ হচ্ছে কালীবাউস মাছ দেয় পুকুরের পানি পরিষ্কারের জন্য, মানে তারপর হচ্ছে পুকুরের নিচের খাবার খাওয়ার জন্য কিছু মাছ দেয়। পুকুরে হচ্ছে তিনটা লেয়ার থাকে। আপনাদের যাদের কৃষি শিক্ষা পড়ছেন ছোটবেলায়, কৃষি শিক্ষা ছিল? ছিল না? হায়ার ম্যাথ ছিল অনেকের ছোটবেলা থেকে। আর কারো কারো হচ্ছে অন্যান্য ছিল আর কি। তো কৃষি শিক্ষা যাদের ছিল, কলেজেও কৃষি শিক্ষা থাকে। তো আর সায়েন্সের স্টুডেন্টরা একটু এই হায়ার ম্যাথ নেয় আর কি। আবার আমাদের সবাই বলছিল হায়ার ম্যাথ না নিলে নাকি ইঞ্জিনিয়ারিং করা যায় না। আমি কিন্তু হায়ার ম্যাথ নিই নাই, বুঝছেন কিনা। হায়ার ম্যাথ নিই নাই। আমার কৃষি শিক্ষা ছিল এসএসসি তে অপশনাল সাবজেক্ট। আমি ইন্টারমিডিয়েটও পাস করছি, বিএসসি করছি ইঞ্জিনিয়ারিং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। এখন এমএস করতেছি বুয়েট থেকে। তো আমার কিন্তু কৃষি শিক্ষা
ছাড়াও চলতেছে, বুঝছেন কিনা? তো আমাদেরকে তখন মাস্টাররা বুঝাইতে হবে, এটা করতে হবে এখানে। যাই হোক, তো পুকুরের এক এক লেয়ারের কাজের জন্য এক এক ধরনের কি দিই আমরা, প্রাণীগুলাকে এখানে ইউজ করি। তো এখানে জাস্ট একটা ফিশ অ্যাকুরিয়ামের ভিতরে ইন্টারনাল যে এনভায়রনমেন্ট আছে তা ক্রিয়েট করার জন্য পানি লাগবে। মানে এটা হচ্ছে ইনিশিয়াল কনফিগারেশন, এটা ছাড়া চলবেই না। ঠিক একটি কম্পিউটার বা মোবাইল ফোন যদি আমরা কিনি, তা হচ্ছে, আপনি যদি এই ল্যাপটপটা কিনেন, আপনি কিন্তু হার্ডওয়্যারটা কিনেন, এরপর আপনাকে জিজ্ঞেস করে তার ভিতরে অপারেটিং সিস্টেম কি দিব, আমি কি উইন্ডোজ দিব, নাকি হচ্ছে ওই লিনাক্স দিব, বা অন্য কোনো ওএস দিব। তো আপনি বলেন যে আমি উইন্ডোজ ইউজ করব, তখন তার ভিতরে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়। আর মোবাইল ফোনে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আপনি নিতে পারেন অ্যান্ড্রয়েড, নিতে পারেন আইওএস, অথবা নিতে পারেন সিমরিয়ান, এগুলা নিতে পারেন। তা আমরা সচরাচর ম্যাক্সিমাম ইউজাররা ব্যবহার করি হচ্ছে কি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তার মানে অ্যান্ড্রয়েড কি একটা অপারেটিং সিস্টেম, ইনিশিয়াল কনফিগারেশন অথবা একটা হার্ডওয়্যারকে ইনিশিয়ালি রান করার জন্য, হার্ডওয়্যারের সাথে ইউজারকে কথা বলানোর জন্য তার মধ্যে একটা কি থাকতে হবে, অপারেটিং সিস্টেম সফটওয়্যার থাকতে হবে। সেটাকে আমরা বলি কি সফটওয়্যার। তার একটা ফিশ অ্যাকুরিয়ামে যেমন পানি, ঠিক অপারেটিং সিস্টেম সফটওয়্যারটাও হচ্ছে একটা হার্ডওয়্যার ডিভাইসের একটা প্রাণ বলতে পারে, এটা ছাড়া কখনোই চলবে না। এবার আপনার পরিবেশ তৈরি হওয়ার পর আপনি মাছ দিবেন, চিংড়ি মাছ, সাপ, কচ্ছপ, যা ইচ্ছা তাই দেন। আর আপনার অপারেটিং সিস্টেম থাকার পর আপনি এই যে বিভিন্ন ধরনের ফটোশপ এডিটিং সফটওয়্যার নেন, ক্যালকুলেটর অ্যাপ নেন, আপনার যা ইচ্ছা তা কিছু ইনস্টল করেন। সেই ইনস্টল করা অ্যাপ্লিকেশন গুলো কোথায় থাকে? পানির উপরে যেমন মাছ থাকতেছে এক একটা, ঠিক ইনিশিয়াল আপনি এরপরে ব্রাউজিং সফটওয়্যার থেকে শুরু করে যত ধরনের সফটওয়্যার গুলো আছে সবগুলো কিন্তু অপারেটিং সিস্টেমের উপরে বেসে থাকবে এখানে। তাহলে এই যে চিত্রটা একটু খেয়াল করেন, এখানে দেখা যাচ্ছে আমাদের কম্পিউটার, কম্পিউটারের উপরে থাকবে কোন সফটওয়্যার, আর সিস্টেম সফটওয়্যারের উপরে থাকবে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো। তার মানে আমি বিভিন্ন ধরনের ব্রাউজার ইউজ করেন, বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করেন, এগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর অ্যান্ড্রয়েড হচ্ছে কি অপারেটিং সিস্টেম সফটওয়্যার। উইন্ডোজ অপারেটিং সিস্টেম সফটওয়্যার, মজিলা ফায়ারফক্স হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে আমাদের তাহলে সফটওয়্যারের শ্রেণী বিভাগ বললাম, সফটওয়্যার হচ্ছে কত প্রকার, দুই প্রকার, কি কি সিস্টেম সফটওয়্যার এবং হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং সিস্টেম সফটওয়্যারের মধ্যে আমরা দেখতেছি এখানে কি কি আছে, উইন্ডোজ এক্সপি 7, 8, তারপর হচ্ছে 10, এরপর লিনাক্স, মেশিনটোস, ম্যাক ওএস আছে, এরপর আমার ইউনিক্স, এমএস ডস, এগুলো হচ্ছে সবগুলো কি অপারেটিং সিস্টেম। আর মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আবার কি আছে, অ্যান্ড্রয়েড হতে পারে, তারপর হচ্ছে আইওএস হতে পারে, সিমরিয়ান হতে পারে। সিমরিয়ান মানে আগে আমরা নোকিয়া ফোন ইউজ করতাম, নোকিয়া ফোনের যে অপারেটিং সিস্টেমটা তার নাম ছিল হচ্ছে সিম্বিয়ান, জাভা প্ল্যাটফর্মে তৈরি। পরে এগুলাকে আপডেট করে এখন চলে আসছে কোথায়, অ্যান্ড্রয়েডে চলে আসছে। আর হুয়ে কিন্তু আলাদা একটা ওএস আছে, তার আলাদা অপারেটিং সিস্টেম আছে। তো চায়নাতে কিন্তু তারা এই যে আমাদের মতো ফেসবুক সোশ্যাল মিডিয়া কি করে না, ইউজ করে না, তারা কিন্তু সবগুলো তাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট কি করে ইউজ করে। সেখানে ফেসবুকটা না চলে না, তাদের নিজস্ব একটা কি আছে, সোশ্যাল মিডিয়া আছে এখানে। আচ্ছা, তাহলে সিস্টেম সফটওয়্যার বুঝছি। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলা, অর্থাৎ যেগুলো আমাদের বিশেষ বিশেষ কাজের জন্য। তাহলে অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর স্পেশালি যে সফটওয়্যার গুলো বিশেষ বিশেষ কাজের জন্য ব্যবহার করে সেগুলোকে বলবো কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলবো। এছাড়াও আমরা এই যে সফটওয়্যার গুলো দেখতেছি, আমাদের যে সফটওয়্যার, যে তাকে আরো কিছু ক্যাটাগরিতে কি করব, ভাগ করব। বিশেষ করে সিস্টেম সফটওয়্যার গুলোকে বলতে পারি। তো এখানে দেখেন সেটার মধ্যে আছে কি অপারেটিং সিস্টেম সফটওয়্যার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, তারপর হচ্ছে ডিভাইস ড্রাইভার, তারপর হচ্ছে ফার্মওয়্যারের নাম শুনছেন, ফার্মওয়্যার থেকে প্রশ্ন কিন্তু বিসিএস আসছে, ঠিক আছে। এরপর আছে আর ইউটিলিটি সফটওয়্যারের প্রশ্ন কিন্তু ব্যাংকে অনেকবার আসছে এখানে। তো এখানে আমরা সফটওয়্যারের টাইপস গুলো একটু দেখবো। তাহলে এখানে যে বললাম অপারেটিং সিস্টেম সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার, ফার্মওয়্যার এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, আর একটা হচ্ছে কি ইউটিলিটি, এটা পরে দেখবো। আগে একটু দেখে আসি এখানে আলাদা করা আছে। প্রথমে হচ্ছে আবার এখানে দেখেন প্রথমে আছে কি অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তো অপারেটিং সিস্টেম সফটওয়্যার কি, এই যে আমার অ্যান্ড্রয়েড, উবুন্টু, এমএস ডস, তারপর হচ্ছে ম্যাক ওএস, উইন্ডোজ, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ, এগুলো হচ্ছে কোন ধরনের সফটওয়্যার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তারা দেখেন হার্ডওয়্যারের উপরে কে থাকে, অপারেটিং, তার উপর থাকে কি, তার উপর থাকে কি
তার মানে সফটওয়্যার কি করে, ইউজারের সাথে হার্ডওয়্যার ইন্টারাকশন করে। আর ইউজার সরাসরি ইন্টারাকশন করে কিসের মাধ্যমে, অ্যাপ্লিকেশন। এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেই কাজটা করায় কাজ দিয়ে, অপারেটিং, কারণ অপারেটিং সিস্টেম সরাসরি কার সাথে কানেক্টেড, হার্ডওয়্যারের সাথে। আপনি একটা ক্যামেরা দিয়ে ছবি উঠাবেন, তাহলে ক্যামেরাটাকে অ্যাক্টিভ করবে। আপনি ক্যান্ডি সেলফি আর সুইট সেলফি একটা অ্যাপ থেকে কি করলেন, ইনস্ট্রাকশন দিলেন, কিন্তু ক্যামেরাটা চালাবে কে, অপারেটিং সিস্টেম। সে হার্ডওয়্যার ডিভাইসটাকে রান করবে হচ্ছে অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম সফটওয়্যার। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর কেন লাগে, আমরা এই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি, সফটওয়্যার গুলো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। যেমন ধর একটা ওয়েব পেজ এইচটিএমএল দিয়ে তৈরি, ঠিক আছে। তো এখন মনে করেন যে সিম্বিয়ান ওএস, সেটা হচ্ছে জাভা দিয়ে তৈরি। অ্যান্ড্রয়েড জাভা দিয়ে তৈরি। এরপরে হচ্ছে মনে করেন আইওএস, এটা হচ্ছে অবজেক্টিভ সি নামে একটা প্রোগ্রামিং আছে, সেটা দিয়ে কি হয়, তৈরি হয়। তাহলে এক একটা সফটওয়্যার এক এক ধরনের প্রোগ্রামিং ভাষা দিয়ে তৈরি। আমরা সরাসরি কম্পিউটারকে সাথে কথা বলতে পারি না, সেজন্য আমাদের কথা বলার একমাত্র মাধ্যম হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বানাইতে গেলে কম্পিউটার বুঝে এরকম কিছু কি লাগবে, ভাষা লাগবে। এবং এই যে কম্পিউটার বুঝে এই ভাষাগুলাকে 1945 থেকে এই পর্যন্ত 80 সাল পর্যন্ত যদি হিসাব করি, 5টা শ্রেণীতে ভাগ করা হয়। প্রথম প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্ম পর্যন্ত, যে মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল, ভেরি হাই লেভেল, এবার হচ্ছে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু আমার আলাদা একটা লেকচার আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা নিয়ে। সেখানে কম্পাইলার ইন্টারপ্রেটারের আলাদা আলোচনা আছে এখানে। তো আমরা যদি কম্পিউটারের জন্য বা মোবাইল ফোনের জন্য কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বানাই, তার জন্য কি লাগবে, কম্পিউটার বুঝে এমন কোনো ভাষার সাহায্যে কি বানাইতে হবে, প্রোগ্রাম বানাইতে হবে। প্রোগ্রাম মানেই হচ্ছে কি সফটওয়্যার। যখন প্রোগ্রামকে বাণিজ্যিকরণ করব, তখন সেটার নাম কি সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন বলি। আর এই অ্যাপ্লিকেশনের শর্ট হচ্ছে অ্যাপস নামে আমরা কি করি, এটাকে ব্যবহার করে তাকে কেটে। তো এখানে দেখেন, এই যে আমরা যে ভাষা, বিভিন্ন ভাষায় কি করব, কোড লিখবো বা প্রোগ্রাম, একটা অ্যাপ ইউজ করতেছেন, সেটা একটা ভাষায় তৈরি। সেই ভাষাটা আর কম্পিউটার বুঝে না, কম্পিউটার জিরো ওয়ান ছাড়া কিছু বুঝে না। তাহলে কম্পিউটার জিরো ওয়ান ছাড়া কিছু বুঝে না, তাহলে কম্পিউটার যে কোড বুঝে তার নাম মেশিন কোড, বা আমরা তাকে বলি অবজেক্ট কোড। এবং অবজেক্ট কোড মানে হচ্ছে মেশিন কোড, সেটাই শুধুমাত্র কে বুঝতে পারে। তাহলে এবং এটা হচ্ছে জিরো ওয়ান দ্বারা রচিত। কি দ্বারা রচিত, এখন আমরা যে ভাষাগুলো ব্যবহার করতেছি সেগুলো হচ্ছে মনুষ্য ভাষার কাছাকাছি কিছু ভাষা। সেই ভাষাগুলা কম্পিউটার বুঝে না, সেজন্য আমার কি লাগবে, এই যে আমরা একটা অ্যাপ্লিকেশন চালাচ্ছি, সেই অ্যাপ্লিকেশনটা জাভা প্রোগ্রামিং বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। তাহলে আমাদের ইনস্ট্রাকশনটাকে যন্ত্রের হার্ডওয়্যারকে বুঝাইতে হবে, সে কিন্তু জিরো ওয়ান ছাড়া বুঝে না। তাহলে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতেছি, তাহলে সফটওয়্যারের যে ভাষা, সেই ভাষাটাকে কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে। এবং এই জন্য আমার ট্রান্সলেটর লাগবে। তাহলে ট্রান্সলেটর আমাদের সিস্টেমে কি করা আছে, বিল্ডিং করা আছে। এর ভিতরে আছে আমার কি কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং হচ্ছে কি অ্যাসেম্বলার, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বলি। আর সোর্স কোড কি, সোর্স কোড হচ্ছে আমাদের যে ভাষার সাহায্যে কোড লিখি তার মানকে বলি হচ্ছে সোর্স কোড। আর কম্পিউটার যেটা বুঝে তাকে বলা হয় অবজেক্ট কোড। অর্থাৎ জিরো ওয়ান দ্বারা রচিত কোডই হচ্ছে অবজেক্ট কোড। আর আমরা গতানুগতিক বর্তমানে প্রোগ্রামিং ভাষা দিয়ে যে কোড গুলো রচনা করি, সেগুলোকে বলবো কি কোড, সোর্স কোড। তাহলে সোর্স কোড কে ট্রান্সলেট করতে হবে অবজেক্ট কোডে, তার জন্য কি লাগবে, আমার ট্রান্সলেটর লাগবে। এবং ট্রান্সলেটরের মধ্যে তিনটা জনপ্রিয় ট্রান্সলেটর আমরা ইউজ করে থাকি, একটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং হচ্ছে কি অ্যাসেম্বলার। এদের কাজ নিয়ে বললাম। আমার যদি ক্লাস হয়, হয়তো আপনাদের সাথে ক্লাস আর হয় কিনা এর ভিতরে আর জানি না, ঠিক আছে, হইতেও পারে আবার নাও হইতে পারে, যাই হোক। ডিভাইস ড্রাইভার সফটওয়্যার, তো ডিভাইস ড্রাইভার সফটওয়্যার গুলা কি কি, তাহলে এই যে দেখেন সফটওয়্যার লিস্টে আমরা শুরুর দিকে দেখাইছিলাম যে আমার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরে কি কি আছে, ইন্টারপ্রেটার, কম্পাইলার, অ্যাসেম্বলার। এরপরে এখানে উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, এগুলো হচ্ছে কি সফটওয়্যার। আচ্ছা, এইবার আছে কি ডিভাইস ড্রাইভার সফটওয়্যার গুলা। ডিভাইস ড্রাইভার কি, আপনি একটা প্রিন্টার কিনছেন, তো প্রিন্টারের একটা অপারেটিং সিস্টেম আছে। অর্থাৎ প্রিন্টারটার সাথে আপনি যখন প্রিন্ট দেন, আপনার সাথে একটু রেজাল্ট আসে, কত পেজ প্রিন্ট দিবেন, কয় কপি প্রিন্ট দিবেন, কোন পেজ থেকে কোন পেজ প্রিন্ট দিবেন, প্রিন্টারের ক্ষেত্রে আপনার পেজের স্ট্রাকচারটা কিরকম হবে। তাহলে আপনার হার্ডওয়্যারের সাথে প্রিন্টারের একটা কমিউনিকেশন করতে হবে,
ঠিক আছে কিনা? অর্থাৎ কমপ্লিটলি আপনার যন্ত্র থেকে কিছু ইনফরমেশন প্রিন্টারের কাছে পাঠাবেন, প্রিন্টার সেটা কি করবে, প্রিন্ট করবে। তাহলে এই যে প্রিন্টার এবং হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার দুইজনের মধ্যে বোঝাপড়া লাগবে, অর্থাৎ আমার কম্পিউটারের সাথে প্রিন্টারের বোঝাপড়া, তাদের মধ্যে ইন্টারাকশন করার জন্য মিডল লেয়ার হিসেবে আমাদের কিছু কি লাগবে, সফটওয়্যার লাগবে। সেজন্য দেখবেন আপনি একটা যখন প্রিন্টার নিবেন কিনবেন, প্রিন্টারের ড্রাইভার সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। আপনি একটা, আমরা যদি এই যে অনলাইন কাছে টাচ প্যাড কিনি, টাচ প্যাড কেনার পর ওই প্যাডটাও কিন্তু তার একটা নির্দিষ্ট সফটওয়্যার ইনস্টল করে নিতে হয়, না হলে এই অপারেটিং সিস্টেম একে কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। সেই জন্য আপনি একটা জয়স্টিক নেন, একটা প্রিন্টার নেন, একটা স্ক্যানার নেন, এই আলাদা আলাদা যে হার্ডওয়্যার ইকুইপমেন্ট গুলো এডিশনালি আমরা অ্যাড করি, অথবা এটাকে আমরা বলি পিডিএস বা পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বলি। প্রিন্টার আমাদের অ্যাসিস্ট করে, তাহলে সেজন্য বলি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কিরকম অ্যাসিস্ট্যান্ট? ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, সেজন্য আমরা বলি পিডিএস। তো পিডিএস ডিভাইস গুলোকে আমরা যদি অপারেটিং সিস্টেমের সাথে এই যে কথাগুলো বোঝাতে চাই, তখন তার মধ্যে আমাদের কিছু কি লাগবে, ড্রাইভার সফটওয়্যার লাগবে। তাহলে আমাদের এই যে এখানে ধরেন ডিসপ্লে ড্রাইভার, প্রিন্টারের ড্রাইভার, তারপর যে সাউন্ড কার্ড, ঠিক আছে, এই যে সাউন্ড রেকর্ড যারা করে তারা আলাদা কি ইউজ করে, সাউন্ড কার্ড ইউজ করে। তারপর হচ্ছে ধরেন গ্রাফিক্স কার্ড, গ্রাফিক্স কার্ড আছে, আপনি ভালো মানের এডিটিং করতে চান, আপনার আলাদা কি লাগবে, graphics। তো এই যে এডিশনাল কতগুলো ড্রাইভার সফটওয়্যার এখানে কি করতে হয়, ইনস্টল করতে হয়, এগুলো আমরা বলবো ডিভাইস ড্রাইভার বলবো। আচ্ছা, এরপরে কি, ফার্মওয়্যার। এটা আমরা বায়োসে গিয়ে কিন্তু আরো বিস্তারিত করতে পারবো। ফার্মওয়্যার কি? ফার্মওয়্যার মানে তো সফটওয়্যার, সেখানে কি থাকে, একটা সফটওয়্যার যার ভিতরে থাকবে। কম্পিউটার যখন অন করি, সাথে সাথে অন হয় নাকি কিছুক্ষণ সময় নেয়? মোবাইল ফোন অন করলে কিছুক্ষণ সময় নেয়। ওই কিছুক্ষণ সময়ে প্রথমে স্ক্রিন আসে, স্ক্রিন আসার পর তারপর তার অ্যাপ গুলো আসে, অ্যাপ গুলো আসার পর ডেট এন্ড টাইম গুলো আসে, তারপর আপনার লক স্ক্রিনটা আসে, তারপর আপনি কি না। তাহলে এই যে প্রথমে পাওয়ার অন হইলো, ডিসপ্লে আসলো, যত অ্যাপ ইনস্টল করা সবগুলো এই যে এক্সটার্নাল হার্ড ডিস্ক থেকে কোথায় নিয়ে আসা, র্যামের কাছে নিয়ে আসা। এরপরে আপনার হচ্ছে এই যে কি, ইউজার আইডি পাসওয়ার্ড গুলা, অথবা যে আপনার ডেট এন্ড টাইম গুলা সেট করা। তাহলে এই যে পর্যায়ক্রমিক একটার পর একটা কাজ যে হবে, সেটাকে আমরা কি প্রতিদিন বলে দিই নাকি অটোমেটিক্যালি করতে থাকে? তাহলে এই কাজগুলা করার জন্য আমাদের রম আছে, রম বায়োস বলি, এই রম এর ভিতরে একটা প্রোগ্রাম ইনস্টল করে দেওয়া হয়। সেটা হচ্ছে লেনোভো কোম্পানি একরকম, তারপর হচ্ছে মনে করেন এইচপি কোম্পানি একরকম। অর্থাৎ ম্যানুফ্যাকচার কোম্পানি তার সিস্টেমটাকে কিভাবে রান করবে, বুট করবে, এবং কোনটার পরে কোন ফাংশনটা রান করবে, এবং এই ফাংশন গুলো রান না হলে আমাদের চলবে না। আপনি কি সিস্টেম ইউজ করার জন্য কিছুক্ষণ সময় নেন, আসে সব হয়ে গেলে তখন পুরো সিস্টেমের কন্ট্রোলটা আমাদের হাতে আসে, তখন আমি কাজ করলে কি করে, কাজ করে। এই যে আমার হাতে আসার আগ পর্যন্ত যে প্রসেসিং গুলো হবে, কোন স্টেপের পর কোনটা হবে, সেই বিষয়গুলোর জন্য কিছু ইনস্ট্রাকশন আমাদের রম এর ভিতরে কি করা থাকে, দেয়া তাকে এগুলাকে আমরা বলবো, আমরা এই যে এখানে যে ফাংশন গুলো বা প্রোগ্রাম গুলো সেট করে দিচ্ছি, এইগুলো আমরা বল কি, বায়োস। বায়োস মানে কি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ঠিক আছে, তো এই যে প্রোগ্রাম গুলো, এই যে এখানে কি করি, ইনস্টল, তাহলে প্রোগ্রাম ইনস্টল করি, তো সেক্ষেত্রে আমরা প্রোগ্রামকে বলছি কি, সফটওয়্যার। আর এই যে এখানে হচ্ছে আমরা এই যে এখানে রম এর ভিতরে যেগুলাকে ইনস্টল করি, সেগুলোকে আমরা বলবো কি, ফার্মওয়্যার বলবো। তাহলে হার্ডওয়্যারের উপরে কি আছে, ফার্মওয়্যার উপরে কি আছে, ডিভাইস, ড্রাইভার। ড্রাইভার কেন? ওই যে আমার অপারেটিং সিস্টেম আছে, অ্যাপ্লিকেশন আছে, ড্রাইভার কেন থাকবে? যদি প্রিন্টার থাকে তার জন্য কি লাগবে, ড্রাইভার লাগবে। আর অপারেটিং সিস্টেমের উপর কি আছে, অ্যাপ্লিকেশন আছে। তাহলে আমার নিচে থাকে একদম হার্ডওয়্যার, তার রান করার জন্য তার কি লাগবে, ফার্মওয়্যার লাগবে। কারণ হার্ডওয়্যার প্রথম শুরু করার জন্য তার ইনিশিয়াল কিছু ইনস্ট্রাকশন তার লাগবে, সেই ইনস্ট্রাকশন গুলো ইনস্টল করতে রম এর ভিতরে। সেই যেহেতু ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন ইজ কল্ড সফটওয়্যার অর প্রোগ্রাম, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলছি কি, ফার্মওয়্যার। আর এই ফার্মওয়্যার এর উপরে আছে কি, ড্রাইভার। অর্থাৎ যদি কোনো এডিশনাল প্রিন্টার বা স্ক্যানার থাকে, তার জন্য ড্রাইভার সফটওয়্যার গুলো থাকবে। আর এর উপরে থাকবে আমার সিস্টেম সফটওয়্যার, এবং সিস্টেম সফটওয়্যারের উপরে থাকবে কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে বায়োস হচ্ছে কোন ধরনের সফটওয়্যার, ফার্মওয়্যার। বায়োস হচ্ছে কি, এরপর হচ্ছে কি, ইউটিলিটি সফটওয়্যার কি,
আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি ইউটিলিটি সফটওয়্যার, সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস কোন ধরনের সফটওয়্যার? ক্যাসপারস্কি, অ্যাভাস্ট, ঠিক আছে? এগুলা কোন ধরনের সফটওয়্যার? সিকিউরিটি পারপাসে যে সফটওয়্যার গুলো ইউজ করি সেগুলোকে বলবো কি সফটওয়্যার? আপনাদের ডিস্ক ক্লিনিং সফটওয়্যার ইউজ করেন না? ক্লিন করেন, হ্যাঁ, এগুলা কি ভাইরাস রিমুভ করেন, ভাইরাস স্ক্যান করেন, যন্ত্রকে সিকিউরিটি পারপাসে বিভিন্ন সফটওয়্যার গুলো আপনি যে ইউজ করেন সেই সফটওয়্যার গুলাকে আমরা বলবো হচ্ছে কি ইউটিলিটি সফটওয়্যার। তাহলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো কোন ধরনের সফটওয়্যার? ইউটিলিটি সফটওয়্যার। তাহলে আপনাকে যদি বলে এই যে এই যে অ্যাভাস্ট কোন ধরনের সফটওয়্যার? ইউটিলিটি সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, ডিভাইস ড্রাইভার সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। তাহলে আমরা সফটওয়্যারের শ্রেণী বিভাগ বুঝছি কিনা বলেন তো? এই যে এখানে দেখেন অ্যান্টিভাইরাস যে ম্যাকফি, তারপরে অ্যাবিজি, তারপর হচ্ছে এই যে ইসেট, তারপর হচ্ছে কি আবিরা, এরপরে হচ্ছে কি অ্যাবাস্ট। এই যে এগুলো সবগুলো হচ্ছে কি বিট ডিফেন্ডার, এগুলো সবগুলো হচ্ছে কোন ধরনের সফটওয়্যার? অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এবার দেখেন সিস্টেম সফটওয়্যার শেষ। সিস্টেম সফটওয়্যার, তাহলে সিস্টেমের ভিতরে কি কি পাইলাম? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বাদ দেন সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, ফার্মওয়্যার, আর একটা কি ইউটিলিটি। আর একটা পাইছি কি ইউটিলিটি পাইছি। আচ্ছা, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলা কি কি? একটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার আর একটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। কাস্টমাইজ সফটওয়্যার কি? একটা সফটওয়্যার বিসিএস হেল্পলাইন ইউজ করবে শুধু, বিসিএস হেল্পলাইনের সাথে কনফিডেন্সিয়াল ফাংশন মিলে, জনতা ব্যাংকের সাথে অগ্রণী ব্যাংকের অনেক কিছু মিলে না, আবার এটার সাথে প্রবাসী কল্যাণ ব্যাংক মিলে না, আবার প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে কর্মসংস্থান ব্যাংক মিলে না। তাহলে এক এক ব্যাংকের পলিসি এক এক রকম, এক এক ব্যাংকের বিজনেস পলিসি এবং হচ্ছে ফাংশন হচ্ছে এক এক রকম। তাহলে কোন একটা বাটা শোরুমে যে সফটওয়্যারটা ইউজ করে অ্যাপেক্স শোরুমে কি সেম সফটওয়্যার ইউজ করে? না। রেস্টুরেন্ট প্রত্যেকটা কি একই সফটওয়্যার ইউজ করে? না। তাহলে ওই রেস্টুরেন্ট তার জন্য নিজের প্রয়োজনে যে সফটওয়্যারটা নিজের মতো করে তৈরি করে, এটাকে বলবো কাস্টমাইজ সফটওয়্যার। এটাকে কি বলবো? যেমন পস টেকনোলজি, এই যে পস মেশিন গুলা দেখেন, টাকা দেন আপনারা পস মেশিনে, পস টেকনোলজি। তারপর হচ্ছে আপনার বলতে ব্যাংকিং সার্ভিস সফটওয়্যার গুলা, যে এক একটা ব্যাংক তার নিজের মতো করে কি করে এটা করে আছে, ঠিক আছে? তো ডেলিভারি সার্ভিস, ফুড পান্ডা একরকম, আরেকটা সার্ভিস আরেক রকম। তাহলে এগুলো হচ্ছে কোন ধরনের সফটওয়্যার? কাস্টমাইজ সফটওয়্যার। আর প্যাকেজ সফটওয়্যার কি? মাইক্রোসফট অফিস একটা ইনস্টল করলে ওয়ার্ড পাচ্ছি, এক্সেল পাচ্ছি, পাওয়ার পয়েন্ট, আউটলুক, ওয়ান নোট, পাবলিশার, অ্যাক্সেস, অনেক কিছু পাচ্ছি, একদম হোল অনেকগুলো জিনিসকে একসাথে একটা কম্বো প্যাকে দিয়ে দিচ্ছে, অর্থাৎ এটা ইনস্টল করলে অনেক কাজ হয়ে যাবে। এগুলোকে আমরা বলবো কোন ধরনের সফটওয়্যার? কোনটা? ডাব্লিউবিএস কি কি করেন? হ্যাঁ, এটা প্যাকেজ সফটওয়্যার বলতে পারেন। অর্থাৎ একই একটা সফটওয়্যারের ভিতরে যদি অনেকগুলো ফাংশনালিটিস থাকে, মানে ভিন্ন ভিন্ন, পাওয়ার পয়েন্টের যে কাজ ওয়ার্ডের কিন্তু একই কাজ না। তাহলে এই যে আবার অ্যাক্সেস হচ্ছে একটা ডেটাবেস সফটওয়্যার, তাও একসাথে পেয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে আমরা কি বলবো? প্যাকেজ সফটওয়্যার বলবো। তাহলে আমরা কি পাইলাম? অ্যাপ্লিকেশন সফটওয়্যার পাইলাম। কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, কি কি ইউজ করে? লেটেক্স একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, নোটপ্যাড নাম শুনছেন? লোটাস খুব আগের ভার্সন ছিল যেটা আমরা দেখি নাই, এবং আমি লেটেক্সটা ইউজ করছিলাম, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে। আর নোটপ্যাড তো আপনারা সবাই চিনি, আর মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড চিনি। লোটাসটা আমাদের হয়তো অপরিচিত, কিন্তু মাইক্রোসফটের আগে লোটাস ইউজ হতো বিভিন্ন ব্যাংক গুলাতে, যেমন এই 90-র আগে, তখন হচ্ছে লোটাস টোটাস ইউজ করতে হতো। যে আমাদের জন্মের আগের সফটওয়্যার এগুলা, ঠিক আছে কিনা, লোটাস। তো অনেক সময় এই বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেনে আমি এই ধরনের অপশন এখানে অনেক দেয়া যায়, কিন্তু আমি এখানে যেগুলো হচ্ছে মোটামুটি। তো স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার কি? এই বাংলাদেশ ব্যাংকে বা ব্যাংকিং আইটিতে এই প্রশ্নগুলো কিন্তু থাকে, নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার? এটাই। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার গুলোর মধ্যে আছে মাইক্রোসফট এক্সেস, এসকিউএল সার্ভার, ওরাকল, মাই এসকিউএল, মঙ্গোডিবি আর পোস্টজিআরইস। এরপরে হচ্ছে ডিবেস, ফায়ারফক্স প্রো। তো এইখান থেকে লেটেস্ট হচ্ছে মঙ্গো, তারপর হচ্ছে পোস্টগ্রেস এসকিউএল, এগুলো হচ্ছে লেটেস্ট।
আর সবচেয়ে ইউজড যদি বলি তাহলে হচ্ছে ওরাকল ডিবি বা ওরাকল ডাটাবেস সবচেয়ে ইউজ। এরপর হচ্ছে এসকিউএল সার্ভার আছে, মাইস্কিউএল আছে। আর মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে অনেক সনাতন বা পুরাতন একটা ডাটাবেস বলতে পারি, কিন্তু সবচেয়ে আমাদের যে ওয়ার্ল্ডের যত ফাইন্যান্সিয়াল সেক্টর আছে সেক্ষেত্রে হচ্ছে এই সফটওয়্যারটা ইউজ করা হয় আর কি, ওরাকল ডাটাবেজের জন্য। এটার এই যে এটা এটার লাইসেন্সের অনেক দাম। যে কিছুদিন আগে আমার অথরিটিতে ওরাকলের আমরা লাইসেন্স কিনছে হচ্ছে 2 কোটি টাকা 1 বছরের জন্য। লাইসেন্স হচ্ছে কি 2 কোটি টাকা। অনেকে আছে এর সাথে অনেক সার্ভিস কিনতেছে 6 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কমপ্লিট সিস্টেম চলে ওরাকলে, সোনালী ব্যাংক, ওরাকল সবগুলো হচ্ছে ওরাকল ডাটাবেস ইউজ করে। তো সেক্ষেত্রে এটা খুব দামি একটা সফটওয়্যার, এবং যে সারা বিশ্বে সবচেয়ে বেশি ইউজড, বিশেষ করে আপনার ফাইন্যান্সিয়াল এবং বিগ ডাটার ক্ষেত্রে ওরাকলটাকে বেশি ইউজ করা হয় আর কি। ক্যাট পূর্ণরূপ তো জানেন, কম্পিউটার এইডেড ডিজাইন। তো এটা কি অটোক্যাড সফটওয়্যার? এই যে নকশার কাজে কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। গ্রাফিক সফটওয়্যার হচ্ছে অ্যাডোব ফটোশপ, এটা কমন, ঠিক আছে। আর গ্রাফিক্স অ্যানিমেশনের জন্য ম্যাক্স, ঠিক আছে, এটা। আর অটোডেস্ক 3ds। ওয়েব ব্রাউজিং সফটওয়্যার তো জানেন, ফায়ারফক্স, গুগল ক্রোম, মাইক্রোসফট এডস, এফএল, সাফারি, তারপর হচ্ছে অপেরা, ব্রেভ একটা ব্রাউজার, নাম শুনছেন কিনা জানি না। নাম শুনছেন ব্রেভ? ইউজ করেন? ইউটিউবে অ্যাড আসে না? ব্রেভ ইউজ করলে, ইউটিউব চালালে অ্যাড মনে হয় আসে না। হ্যাঁ, না ব্রেভ একটা ব্রাউজার, এবং সিকিউরিটি সিকিউরিটি অনেক হাই। এবং এই ব্রেভ ব্রাউজারটা আমরা যখন ক্রোম ইউজ করে ইউটিউব চালাই তখন ইউটিউবে কিছুক্ষণ পর পর কি আসে, অ্যাড আসে। কিন্তু ব্রেভে মনে হয় অ্যাড পলিসি আছে আলাদা, অফ করে দেওয়া যায়, আপনার কোনো কি আসবে না, অ্যাডটা আসবে না, ঠিক আছে। তো এটা হয়তো ব্রেভ চেষ্টা করতেছে, কিন্তু ইউটিউবও চেষ্টা করতেছে যাতে কোনো ব্রাউজার তার অ্যাড কি করতে না পারে, থামাইতে না পারে, কারণ সেটা তো ব্যবসা অ্যাড থেকে করতেছে। তো এটা আর কি। তো ইন্টারনেট এক্সপ্লোরার দেখছেন হয়তো, নেটস্কেপ কমিউনিকেটর অনেক আগে, বা নেভিগেটর বলে, অনেক আগে সফটওয়্যার। কম্পিউটার ভাইরাস, অ্যান্টিভাইরাস, ভাইরাসের মধ্যে সিআই এইচ আছে, ট্রজন আছে, তারপরে যে বাই ব্যাড, এগুলো হচ্ছে একটা। এই যে অনেক আগের একটা ভাইরাস ছিল এই ধরনের, আই লাভ ইউ কথাটা দেখলে সবাই আবেগে বশীভূত হয়েছে, এটার উপর জাফাই করতো, ক্লিক করে দেখে কি আছে, তখন ভাইরাস ঢুকে যেত, বুঝছেন কিনা। এরকম কিছু কি ছিল, সফটওয়্যার ছিল। আর অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে ম্যাকফি, নর্টন, এবিজি, এভাস্ট, আবিডা, ক্যাসপারস্কি, এগুলো হচ্ছে পান্ডা, এগুলো হচ্ছে কতগুলো হচ্ছে কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আচ্ছা, নতুন এখন কথা হচ্ছে আপনি কোথায় ইউজ করবেন। ধরেন আমার ইসেট ছিল, অ্যাপেক্স ওয়ান ছিল। ধরেন আমরা কর্পোরেটের ক্ষেত্রে আমাদের একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল থাকে সেন্ট্রাল সার্ভারে। ওই সার্ভারের সাথে, অ্যান্টিভাইরাস সার্ভারের সাথে যতগুলো কম্পিউটার আছে আমার অফিসে, সব 100 কম্পিউটার কানেক্টেড করে দিই। ওই সেন্ট্রাল সার্ভারে কিন্তু অ্যান্টিভাইরাস ইনস্টল, আমরা ইউজ করি ইসেট। হ্যাঁ, ওই ইসেটই কি করে সবগুলো পিসি স্ক্যান করতে থাকে অনবরত, ঠিক আছে। অর্থাৎ আমরা এক একটা পিসিতে আলাদা আলাদা করে অ্যান্টিভাইরাস দিই না, অ্যান্টিভাইরাস আলাদা সার্ভার আছে। এখন ইউজ করছি একটা অ্যাপেক্স ওয়ান, ট্রেন মাইক্রো বলা হয়, ট্রেন মাইক্রো, অ্যাপেক্স ওয়ান, এগুলো হচ্ছে কর্পোরেটের কতগুলো অ্যান্টিভাইরাস, এগুলো সার্ভার বেস অ্যান্টিভাইরাস। আর যেটা হচ্ছে কর্পোরেট অফিস গুলো জাস্ট একটা সার্ভার ইনস্টল করে সব পিসি কে ওই সার্ভারের সাথে কি করে দেয়, কানেক্ট করে দিলে সে অটোমেটিকলি সবগুলা পিসি কে কি করতে থাকে, সেন্ট্রালি স্ক্যান করতে থাকে, এবং সেন্ট্রাল রিপোর্ট দেয় এই কম্পিউটার গুলাকে এই ধরনের থ্রেড অ্যাটাক করতে পারে বা করছে, এটা কি হতে পারে, এই ধরনের কোনো যদি কি থাকে সে কিছু পায়, তখন সে জানিয়ে দেয়। আচ্ছা, তাহলে এবার আমরা অপারেটিং সিস্টেমের হিস্ট্রিটা একটু জেনে আসবো। তো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যে আমাদের কাছে তো আমাদের আজকের কাজ হচ্ছে সফটওয়্যার সম্পর্কে জানা। তো সফটওয়্যার হিস্ট্রি গুলো জানবো। তো এখানে আমাদের কাছে যে অপারেটিং সিস্টেম গুলো আছে তার মধ্যে এই যে এই যে এখানে দেখেন, এখানে আমি একটু শর্টকাট বলে দিব। এখানে কাহিনী আছে অনেকগুলো, ঠিক আছে। অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের যে ইতিহাসের ক্ষেত্রে এটা বললাম, অপারেটিং সিস্টেমের প্রধান কাজগুলো এগুলো কিন্তু রিটেনের জন্য লাগে। অপারেটিং সিস্টেম কি কি কাজ করে, যেমন ধরেন এখানে কি করে, মেমোরিজ ম্যানেজমেন্ট করে। মেমোরিজ ম্যানেজমেন্ট বুঝছেন, কোন ডাটা কোন মেমোরিতে রাখবে। একটা সফটওয়্যারের ডাটা যে মেমোরিতে রাখবে, আপনার ছবি আরেক মেমোরিতে, মেমোরির আরেকটা জায়গায় রাখবে সে।
সে মেমোরি ম্যানেজমেন্ট করে। প্রসেসিং এর পর কোন ডাটা কোথায় যাবে সেগুলো সব ডিসিশন নেয় কে? অপারেটিং সিস্টেম। এবং অপারেটিং সিস্টেম এই যে মেমোরির কাজটা করে তাকে আমরা বলছি কি? মেমোরি ম্যানেজমেন্ট। প্রসেস ম্যানেজমেন্ট। একসাথে 5-7টা অ্যাপ চালাইছেন, কোন অ্যাপটার কাজ আগে করবে, কোন প্রসেসটা আগে কমপ্লিট করবে, সেটা আইডেন্টিফাই করে কে? অপারেটিং সিস্টেম। দেখে যে কোন প্রসেস আমরা আহ আপনারা হয়তো নাম শুনছেন যে এই যে কোর i5 প্রসেসর, কোর i7, আগে ছিল ডুয়েল কোর, কোর 2 ডু, ঠিক আছে, প্যান্টিয়াম, এগুলো হচ্ছে সিঙ্গেল প্রসেসর। এখন চলে আসছে মাল্টি প্রসেসর। মানে কোর i7 মানে হচ্ছে তার ভিতরে 7টা প্রসেসর আছে, এবং একসাথে যদি কোনো প্রসেসর বিজি থাকে তখন কিছু কাজ আরেকটা প্রসেসরের মাধ্যমে কি করে নিয়ে আসে, করে না। তাহলে বিভিন্ন প্রসেসরকে দিয়ে কাজ করাচ্ছে কে? অপারেটিং সিস্টেম। এই যে যেগুলো হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, ফাইল গুলাকে প্রসেস করে। তারপর হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট, সিকিউরিটি ইমপ্রুভ, সিস্টেম পারফরমেন্স, সব কিছু করে কে? অপারেটিং সিস্টেম। এই যে কি পয়েন্ট গুলো একটু জানা থাকলে ভালো আর কি, ঠিক আছে। কি সারাদিন স্যার লিখে পিডিএফটা একটু আমাদের slide? পাঠানোর হ্যাঁ, ব্যবস্থা করুন। বুঝি নাই। স্যার আপনার এই পিডিএফটা এর আগের ক্লাসগুলোতে তো পাইছিলাম স্যার, এটাও একটু কাইন্ডলি পাঠানোর ব্যবস্থা করিয়ে ওটা এই ওদেরকে যে বলেন। ইয়াতে দেওয়া আছে আমার, এই যে হেল্পলাইনে দেওয়া আছে আমার স্লাইডটা, এই যে আপনাদের কোচিং এ দেওয়া থাকে আর কি। আর এটা আপনি লিখে শেষ করতে পারেন। আমার স্লাইড কন্টেন্ট প্রায় হচ্ছে 45 পৃষ্ঠা। এটা এই স্লাইডটা অনেক বড়, ঠিক আছে। তারপরে একটু আর দিয়েন স্যার, হ্যাঁ, আমরা কমিউনিকেশন নেটওয়ার্কিং করে যেখানে স্লাইড হচ্ছে প্রায় 150 পৃষ্ঠা স্লাইড। এগুলো অনেক বড়, এবং প্রায় সময় আমি এগুলাকে যখনই সময় পাই আমার স্লাইড গুলাকে আপডেট করি, এবং এগুলা হচ্ছে 5-7 বছর ধরে আপডেট করে করে পড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো এটাই সবচেয়ে লেটেস্ট, এটা হচ্ছে প্রিডেটেড মার্চ করা আর কি। আচ্ছা, অপারেটিং সিস্টেম কোনগুলা কোনগুলা আছে, তার মধ্যে কি আছে অপারেটিং সিস্টেম বলছি? ডস, উইন্ডোজ। আচ্ছা, এখন দেখেন ডস, উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, কয়টা অপারেটিং সিস্টেম? 4টা। আবার হচ্ছে আছে কি? ম্যাক ওএস। তো এইটা এতগুলা না পড়ে আমরা একটু শর্টকাটে চলে আসবো, ঠিক আছে। কত সালে আসছে আপনারা একটু করে নিতে পারবেন। প্রথম ছিল একটা অপারেটিং সিস্টেম যার নাম কি ছিল? ডস আগে আসছে নাকি ইউনিক্স আগে আসছে বলেন তো? কোনটি আসছে? ডস। তো ডস এর মধ্যে আবার 2 ধরনের ডস আছে, এটা জানেন কিনা? ডস এর মধ্যে কয় ধরনের ডস? 2 ধরনের ডস। কি কি ডস বলতে পারবেন? একটা হচ্ছে এমএস ডস, একটা হচ্ছে পিসি ডস। তো দেখেন, এই যে আমরা যদি অপারেটিং ডস এর পূর্ণরূপ কি? ডিক্স অপারেটিং সিস্টেম হচ্ছে ডস। আচ্ছা, ডিক্স অপারেটিং সিস্টেম। আচ্ছা, তাহলে দেখেন ডিক্স অপারেটিং সিস্টেম। আর এই ডস উদ্ভাবন করে কে? মনে থাকবে, আইবিএম ডস। হ্যাঁ, এবং দেখেন এই ডস কে আমরা কয় ভাগে ভাগ করব? একটা হচ্ছে পিসি ডস আর একটা হচ্ছে কি? এমএস ডস। পিসি ডস মনে রাখবেন যেটা হচ্ছে ব্যবহার করা হতো কোথায়? কিন্তু আইবিএম ছাড়া বিভিন্ন কম্পিউটার চলে আসছে আবার। মাইক্রোসফট কম্পিউটার আনছে, অনেকে কম্পিউটার আনতেছে, আবার আইবিএম ছাড়া অনেকে পিসি বানাচ্ছে। তো তাদের ক্ষেত্রে আলাদা কোনো সফটওয়্যার লাগবে, সেই জন্য ডস এর আরেকটা ভেরিয়েন্ট বের করছে তারা। অর্থাৎ আইবিএম ব্যতীত অন্যান্য কম্পিউটার গুলোতে, যার নাম ছিল কি? এমএস ডস। ঠিক আছে, তাহলে এখানে তাহলে ডস অপারেটিং সিস্টেম হচ্ছে আইবিএম, এবং ডস দুইটা, এমএস ডস, পিসি ডস। এমএস ডস হচ্ছে, সেটা হচ্ছে মনে রাখবেন, সেটা হচ্ছে কিসের জন্য? আইবিএম ব্যতীত। আর পিসি ডস হচ্ছে কার জন্য? আইবিএম এর জন্য। আচ্ছা, আচ্ছা, প্রথম দিকে ডসে মাল্টিটাস্কিং করা যেত না বলতেছে, পরে কি করা যায়? মাল্টিটাস্কিং করা যেত আর কি। তো মাল্টিটাস্কিং বুঝছেন কিনা? একসাথে অনেক কাজ, কিরকম? গান শুনতেছেন, গানও চলতেছে, আবার ওয়ার্ডে লিখতেছেন, চ্যাটও করতেছেন। কয়টা কাজ করতেছেন একটা? তাহলে অনেকগুলো কাজ একসাথে করতেছেন, হ্যান্ডেল করতেছেন অপারেটিং সিস্টেম। কিন্তু যদি এরকম হতো, গান শুনলে গান বন্ধ করে আবার চ্যাট করতে হবে, আবার এই চ্যাট করা অবস্থায় যদি কিছু লিখতে চান আবার চ্যাট বন্ধ করে ওয়ার্ড চালাইতে হবে, তাহলে এটা সিঙ্গেল ওএস, সিঙ্গেল অপারেটিং। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি? মাল্টিটাস্কিং না এখানে। তাহলে মাল্টিটাস্কিং, ডস শুরুর দিকে কি ছিল? মাল্টিটাস্কিং ছিল না, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, এবার দেখেন কোন সিস্টেমের উপর ভিত্তি করে উইন্ডোজ আসছে? পিসি ডস। পিসি ডস এর উপর ভিত্তি করে, মানে তো ডস এর উপর সৃষ্টি করে আসছে, ভিত্তি করে আসছে কে? সেজন্য আমার এখানে লাস্টের একটা স্লাইড আছে, দেখেন এই জায়গায় আমার ডস থেকে আসছে কে? উইন্ডোজ। ডস থেকে আসছে কে? উইন্ডোজ আসছে, ঠিক আছে। আচ্ছা, আর ইউনিক্স থেকে কি আসছে? লিনাক্স। আর লিসা থেকে আসছে কি? ম্যাক। তো এগুলো হচ্ছে তার একদম এই যে প্যারেন্ট ওএস আর কি, আর এগুলো হচ্ছে চাইল্ড ওএস এখানে, অর্থাৎ এদের থেকেই মূলত এই অপারেটিং সিস্টেম গুলো কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। এখন আমি এতক্ষণ আপনাদেরকে যা বলছি, উইন্ডোজ কোত্থেকে আসছে, কে আবিষ্কার করছে, ইউনিক্স কে আনছে, এরপর এই যে লিনাক্স কে আনছে, এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে ম্যাক ওএস, ম্যাক মানে কি? মেশিনটোস অপারেটিং সিস্টেম। তো মেশিনটোস থেকে আসছে, মেশিনটোসের প্রথম তিনটাতে হচ্ছে ম্যাক বলি আমরা। আর অপারেটিং সিস্টেম থেকে ওএস আসছে, তাহলে মেশিনটোস ওএস ইকুয়াল হচ্ছে কি? ম্যাক ওএস বলে। তাহলে যেটা হচ্ছে অ্যাপেল ইউজ করে, অ্যাপেলের পিসি গুলাতে মূলত ম্যাক ইউজ করা হয়। আর অ্যাপেলের যে ফোন, সেখানে ইউজ করা হচ্ছে কি? আইওএস, ঠিক আছে। আর আমরা কম্পিউটারে ইউজ করি উইন্ডোজ, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মোবাইল ফোন গুলোতে কি ব্যবহার করি? অ্যান্ড্রয়েড বা অন্য কোনো অপারেটিং সিস্টেম আবিষ্কার। তো অ্যাপল কর্পোরেশন এই যে মেশিনটোস কম্পিউটারের জন্য, তো একটা কোম্পানি দেখেন, একটা হচ্ছে কি জেরক্স কোম্পানি, ঠিক আছে, একটা ওএস বানাইছিল। জেরক্সের নাম শুনছেন? ইউনিকোড আবিষ্কার করছে কে? জেরক্স ও অ্যাপল কর্পোরেশন। ইউনিকোড নাম শুনছেন? বাংলা ভাষায় যে লিখতে পারি, আস্কি কোড, ইবিসিডি কোড, ইউনিকোড, বিসিডি কোড, এই কোডের মধ্যে ইউনিকোডের আবিষ্কারটা হচ্ছে অ্যাপেল কর্পোরেশন এবং হচ্ছে জেরক্স 1991 সালে কি করেন? ইউনিকোডটা উদ্ভাবন করেন। তো এই জেরক্স কোম্পানি, তাহলে দেখেন, লোকালি ইন্টিগ্রেটেড সফটওয়্যার আর্কিটেকচার মানে কি? লিসা। এই লিসা অপারেটিং সিস্টেমটা বানাইছিল কার জন্য? মেশিন টু মেশিনের জন্য। এবং এই যে লিসা ওএস থেকেই মূলত কে আসছে? ম্যাক ওএসটা আসছে, এটা মনে রাখলে চলবে এখান থেকে। তাহলে এখানে দেখেন, সরি, ম্যাক। ম্যাক হচ্ছে আমরা উইন্ডোজ এর কি কাজ? উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা দিলেই তো বাকি সবকিছু করতে পারবো। তো অ্যাপেল কর্পোরেশনের যে ল্যাপটপ গুলো আছে বা ডিভাইস গুলো আছে, সেখানে আগে অপারেটিং সিস্টেম উইন্ডোজ দেওয়া যাবে না, তার জন্য আলাদা কি আছে? ম্যাক আছে। তার মানে কি, উইন্ডোজ আর ম্যাকের পার্থক্য যদি বলেন, সেটা তৈরি করতে গিয়ে উইন্ডোজ তৈরি করছে মনে করেন যদি একটা প্রোগ্রামিং ভাষা সি দিয়ে, তাহলে ম্যাক তৈরি করছে ধরেন সি শার্প অথবা সি প্লাস বা অবজেক্টিভ সি দিয়ে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেরিয়েশন আছে, বিভিন্ন ফিচারের ভেরিয়েশন আছে, মূলত হচ্ছে দুইটাই অপারেটিং সিস্টেম সফটওয়্যার। আর লিনাক্স হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম সফটওয়্যার, যেটা হচ্ছে ফ্রি এবং সবচেয়ে রিস্ক ফ্রি এবং হচ্ছে প্রোটেক্টেড এবং হচ্ছে সেফ যদি বলি অপারেটিং সিস্টেম, সেটা হচ্ছে কি? লিনাক্স অপারেটিং সিস্টেম টা। আচ্ছা, তো এখানে দেখেন অপারেটিং সিস্টেম ইউনিক্স হচ্ছে কোথায় আবিষ্কার হয়েছে? বেল, বেল ল্যাবে। আচ্ছা, এরপর হচ্ছে উইন্ডোজ মাইক্রোসফট কর্পোরেশন, আর ম্যাক ওএস হচ্ছে অ্যাপেল। তারপর সান সোলারিস একটা ওএস আছে, সেটা হচ্ছে সান মাইক্রো সিস্টেম তৈরি করছে। তারপর আর বাকিগুলো আমাদের যে এখানে দেখেন হিউলেট প্যাকেট মানে কি? এইচপি ইউজ করেন না? এইচপি, আপনারা কম্পিউটার মোবাইল দেখে এইচপি ব্র্যান্ড, তো এইচপি ব্র্যান্ড আর কি। তো এইচডি ইউনিক্সটা এইচপি ব্র্যান্ডের। তাহলে যাই হোক, এটা আমাদের প্রয়োজন নাই। ক্লাসিফিকেশন অফ অপারেটিং সিস্টেম, কত ভাগে আরো ভাগ করা যায় দেখেন, তাদের কাজের উপর ভিত্তি করে, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, গঠনের উপর ভিত্তি করে বিভিন্ন ভাবে অপারেটিং সিস্টেমকে কি করা যায়। এখানে দেখেন কিসের উপর ভিত্তি করে, আবার এখানে দেখেন ইউজার ইন্টারফেসের উপর ভিত্তি করে, দেখেন ক্যারেক্টার কমান্ড লাইন ওএস। আর একটা হচ্ছে কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসের উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেম দুই প্রকার, একটা কমান্ড লাইন, আর একটা হচ্ছে কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কমান্ড লাইন কি? কালো একটা স্ক্রিন, কিছুই নাই, একটা ছবি তুলবেন, স্ক্রিনে আপনাকে কমান্ড লিখতে হবে, প্লিজ যে যে কোনো একটা ইনস্ট্রাকশন নির্দিষ্ট লিখবেন, ছবি উঠবে। আর এখন একটা বাটনে প্রেস করেন, একটা সফটওয়্যারে ঢুকেন, সেটাকে দেখা যায়। এখন আপনারা যে কম্পিউটার মনিটরিং করতে কিছু সবকিছু আইকন আছে কিনা, আইকন বেস ড্রপ ডাউন করতে পারেন, তার মানে ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে কিনা, গুই বলা হয়। তাহলে একটা হচ্ছে গুই অপারেটিং সিস্টেম,
তার মানে কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, আছে কিনা? আর কমান্ড লাইনে কি ছিল না? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছিল না। সেখানে মানুষ কোনো কিছু দেখতে পারে, যে আপনি মাই কম্পিউটারে ক্লিক করতেছেন, রিসাইকেল বিন দেখতেছেন, ফটো গ্যালারি সবকিছু দেখতেছেন, তার মানে এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মানে ইন্টারফেস মানে কি? মাধ্যম, দুইজনের মধ্যবর্তী, কার? ইউজারের সাথে আমার হার্ডওয়্যারের ইন্টারাকশন করার জন্য আমার একটা ইন্টারফেস লাগবে, এবং এই ইন্টারফেসে গ্রাফিক্যালি বিভিন্ন চিত্রের মাধ্যমে আমাদেরকে রিপ্রেজেন্ট করা, সেটাকে আমরা বলি কি? গুই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আচ্ছা, তাহলে এই যে গুই ছিল কার? উইন্ডোজের, ম্যাকের। আর আপনার যে ডস ছিল, ইউনিক্স ছিল, লিনাক্স, ইউনিক্স ছিল, লিনাক্স, বর্তমানে লিনাক্স, এগুলো হচ্ছে কমান্ড লাইন অপারেটিং সিস্টেম। অর্থাৎ এখানে কোনো কাজ করতে হলে কি লিখতে হয়? কমান্ড লিখে লিখে কাজ করাতে হয়, এবং নির্দিষ্ট কমান্ড গুলো আপনার মুখস্থ থাকা লাগবে। স্টার্ট করবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এখন তো ফোল্ডার ক্রিয়েটের নিউতে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করে ফেলতে পারেন, কিন্তু লিনাক্সে আপনি হচ্ছে ফোল্ডার ক্রিয়েটের জন্য আলাদা কি আছে? কমান্ড আছে, সেই কমান্ড গুলো চালাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা ইউজার ইন্টারফেসের উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমকে কয় ভাগে ভাগ করছি? কমান্ড লাইন, আর একটা হচ্ছে গুই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর একটা হচ্ছে কমান্ড লাইন। আচ্ছা, এবার দেখেন সিঙ্গেল ইউজার ওএস। যদি বলে আপনাকে পরীক্ষা কোনটি সিঙ্গেল ইউজার ওএস? ডস, উইন্ডোজ। উইন্ডোজ কি একসাথে অনেকজন ইউজ করতে পারা যায়? আপনার অ্যান্ড্রয়েড ফোনের একটা অপারেটিং সিস্টেম এখানে আছে, সবাই মিলে এটা কানেক্ট করে এই অপারেটিং সিস্টেমকে কেউ ফ্লাইট দেখতেছেন, কেউ অন্য কাজ করতে, করা যায়? করা যায় না। সার্ভার কম্পিউটার গুলা কিরকম? সারা দেশের সোনালী ব্যাংকের 1250 ব্রাঞ্চ আছে। 1250 ব্রাঞ্চ, প্রত্যেকটা ব্রাঞ্চে যদি 5টা করে কম্পিউটার থাকে, তাহলে 1250 ব্রাঞ্চে 5টা করে যদি কম্পিউটার হিসাব করি, তাহলে 5 12 60, প্রায় 6000 কম্পিউটার একসাথে একটা সফটওয়্যার ইউজ করতেছে একটা কম্পিউটার থেকে। সার্ভার কম্পিউটারে কেন্দ্রীয়ভাবে একটা সফটওয়্যার ইনস্টল করা, সেটাকে মাল্টিপল ইউজার, 6500 ইউজার একসাথে ইউজ করতেছে, তার মানে সেটা কোন ধরনের? মাল্টি ইউজার। সেটা হচ্ছে কি? আর আপনার অ্যান্ড্রয়েড ফোনটা কি একজনে চালান, নাকি 3 4 জন মিলে একই সাথে চালানো যায়? একজনে যায়, তাহলে হচ্ছে সিঙ্গেল ইউজার ওএস। সিঙ্গেল ইউজার ওএস অর্থাৎ একজন মাত্র ব্যবহারকারী ইউজ করার এটা সক্ষমতা আছে এখানে। আর মাল্টি ইউজার ওএস কি? সার্ভার ভার্সন গুলা, উইন্ডোজেরও সার্ভার ভার্সন আছে, আমরা ব্যবহার করি এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ইউজ করি, কিন্তু উইন্ডোজ এর কিছু ভার্সন আছে, উইন্ডোজ সার্ভার ভার্সন আছে, ওইটা দিলে ওই অপারেটিং সিস্টেমটা আবার সবাই মিলে কি করতে, আমরা সেন্ট্রালি একটা কেন্দ্রীয় রাখবো, নেটওয়ার্কের মাধ্যমে অনেকগুলো কম্পিউটার থেকে এই কম্পিউটারটাকে কি করা যায়? ব্যবহার করা যায়। তো এটাকে আমরা বলছি কি? এই যে ইউজারের উপর ভিত্তি করে। তাহলে ইউজার দেখেন, সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার। আচ্ছা, তো এখানে আরেকটু যদি ক্লাসিফাইড করি, এই এত কিছু না করে, এগুলো আমার জন্য ভেজাল লাগে, এই জন্য একটু সহজ করে হচ্ছে এটাই। দেখেন এখানে কি ভাগ করছি? ইউজার, টাস্ক, সোর্স। ইউজারের উপর বলছে সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার। টাস্কের উপর বলছে সিঙ্গেল টাস্ক ওএস, মাল্টি টাস্কিং ওএস। সিঙ্গেল টাস্কিং ওএস কি? কি? ডস। তারপর হচ্ছে এই যে পিসি ডস, হ্যাঁ। তারপর হচ্ছে কি? অ্যান্ড্রয়েড। এরপর হচ্ছে কি? এগুলো হচ্ছে সিঙ্গেল। আচ্ছা, এরপরে বলেন তো এখানে উইন্ডোজ যে সার্ভার ভার্সন গুলো আছে, লিনাক্স, এগুলো হচ্ছে কি? মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। সোর্স এর উপর ভিত্তি করে। সোর্স মানে কি? পরীক্ষা আসছে কোনটি ওপেন সোর্স সফটওয়্যার, বিসিএস আসছে কোনটা? বলেন তো। ওপেন সোর্স, উন্মুক্ত সবার জন্য। অ্যান্ড্রয়েড কি? অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য প্রত্যেক বছর বছর টাকা দিতে হয়, ফ্রি সবার জন্য, তাই না? দোকানে গেলেন, হ্যাং হয়ে গেছে, আবার ফ্লাশ মেরে নতুন ওএস ঢুকাই নিলেন, ঠিক আছে কিনা? তাহলে এটা হচ্ছে কি? ওপেন সোর্স, যেটার কোনো সোর্স কোডটা ওপেন সবার জন্য, কেউ চাইলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে তার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে। এরপর হচ্ছে আপনার এই যে লিনাক্স, রেড হ্যাট লিনাক্স, লিনাক্স, এই অপারেটিং সিস্টেম গুলো ওপেন সোর্স, যার সোর্স কোড সবার জন্য উন্মুক্ত। কেউ চাইলে এই সোর্স কোড দিয়ে এই অপারেটিং সিস্টেমকে ভিন্নভাবে কাস্টমাইজ করে সে কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। তো এটাকে আমরা বলতেছি কি? এটা কি? ওপেন সোর্স। আচ্ছা, আর ক্লোজ সোর্স কোনটা? এই যে মাইক্রোসফট কর্পোরেশনের কিছু ভার্সন আছে, সার্ভার ভার্সন গুলা। এরপর হচ্ছে অ্যাপেল কম্পিউটার, ম্যাক ওএস, এগুলার সোর্স কোড। এই যে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ক্যাসেটটাও কিন্তু কিনতে হয়,
ক্যাসেট কিনে দিতে হয়, এবং এটা সোর্স কোড কেউ দেখতে পারে না, ভেঙে তার ভিতরে কাস্টমাইজ করতে পারা যায় না। অপারেটিং সিস্টেমকে কেউ চাইলে অ্যানালাইজ করে সেটাকে কি করতে পারবে না, কাস্টমাইজ করতে পারবে না। আপনি চাচ্ছেন একভাবে সিস্টেমটা ওপেন হবে আপনার মতো করে, ওপেনের সময় বিভিন্ন লোগো টোগো আসে, আপনি চাচ্ছেন না ওপেনের সময় আমার ছবি আসবে। আবার বিভিন্ন ধরনের কনফিগারেশন, এই কাজটার পরে এই কাজটা না হয়ে এই কাজটা আগে হবে। আপনি এরকম চাইলে অপারেটিং সিস্টেমকে কাস্টমাইজ করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে লিনাক্স এর ক্ষেত্রে পারবেন। কিন্তু উইন্ডোজ হচ্ছে একটু ক্লোজ সোর্স, এটার সোর্স কোডটা সবার জন্য কিনে মুক্ত নয়, সেজন্য কেউ বা কোনো প্রোগ্রামার চাইলে এই অপারেটিং সিস্টেমটাকে কি করতে পারবে না, কাস্টমাইজ করতে পারবে না। তাহলে এখানে পাইলাম ওএস গুলা, সিঙ্গেল ওএস। আর আমরা আরেকটা বলছি ইউজার ইন্টারফেসের উপর ভিত্তি করে কি দুই প্রকার, কমান্ড লাইন ইন্টারফেস আর একটা হচ্ছে গুই। গুই এর পূর্ণরূপ কিন্তু পরীক্ষা আসছে মনে হয়, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। বায়োস, বায়োস কি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বিসিএস রিটেনে প্রশ্ন আসছে বায়োসের ফাংশন গুলো ব্যাখ্যা করো। বায়োসের ফাংশন গুলো কি করো, ব্যাখ্যা করো। বায়োসের কয়টি ফাংশন আছে, চারটি ফাংশন। বায়োসের কয়টি ফাংশন, চারটি ফাংশন বায়োসের। কি কি, বুট পোস্ট, বুট স্টেপ লোডার, তারপর হচ্ছে কি বায়োস ড্রাইভার, এরপর হচ্ছে সিমস। দেখেন কম্পিউটার কিভাবে ওপেন হয়, আপনি যদি জানেন এই বিষয়গুলো, যদি বুঝেন তাহলে আপনার কাছে ভালো লাগবে। আর যদি না বুঝেন সারাদিন তো বাকির মতো মুখস্থ করতে হবে। তাহলে আমাদের কম্পিউটারটা দেখেন কত সুন্দর করে ওপেন হয়, তার জন্য কিন্তু বুট ফাংশন বায়োস ফাংশন আছে। বায়োসের চারটি ফাংশন কি কি, পোস্ট ফাংশন, তার মানে কি দেখেন, পোস্ট ফাংশন কি করে, পোস্ট হচ্ছে, পোস্টের পূর্ণরূপ কি বলছি, পাওয়ার অন সেলফ টেস্ট। কম্পিউটারের সাথে কিবোর্ড কানেক্টেড, মাউস কানেক্টেড, প্রিন্টার কানেক্টেড, র্যাম কানেক্টেড, হার্ড ডিস্ক কানেক্টেড, মনিটর কানেক্টেড। সে প্রথমে চেক করবে সবাই পাওয়ার পাইছে কিনা। যদি কোনো একটা র্যাম যদি পাওয়ার না পায়, তাহলে আপনার কোনো সফটওয়্যার দেখা যাবে না, শুধু কালো একটা স্ক্রিনে এসে যুক্ত থাকবে। তখন আমাকে র্যাম খুলে র্যামটা আবার পরিষ্কার করে আবার লাগাই দেয়, র্যাম কাজ করতেছে না, র্যাম পাওয়ার পাই নাই কোনো কারণে। তাহলে কম্পিউটার প্রথম যখন চালু করি আমরা, পাওয়ার বাটন অন করি, তখন সে দেখে তার সাথে যেই ডিভাইস গুলো কানেক্টেড আছে প্রত্যেকটা ডিভাইস পাওয়ারটা পাইছে কিনা। যদি পায় তাহলে কার কাজ শেষ, পোস্টের কাজ শেষ। তারপরে যে এই যে বিভিন্ন আনুষঙ্গিক ডিভাইস গুলোর ভিতরে কানেক্টিভিটি আছে কিনা, ওয়েল এস্টাবলিশড কিনা সেটা চেক করবে। সেটা চেক করার পরবর্তী কাজ তার হচ্ছে কি বুটস্ট্র্যাপ লোডার। কম্পিউটারে মেমোরি পড়ছি না, অপারেটিং সিস্টেম কোন মেমোরিতে থাকে, প্রাইমারি মেমোরি নাকি সেকেন্ডারি মেমোরিতে? স্যার প্রাইমারিতে কোনো কন্টেন্ট কোথায় থাকে, কম্পিউটার বন্ধ করে দিলে প্রাইমারি মেমোরি কিন্তু চলে যায়। তো অপারেটিং সিস্টেম কি প্রাইমারিতে রাখা যাবে না? আচ্ছা তাহলে কোথায় থাকবে, সেকেন্ডারিতে থাকবে। তাহলে দেখেন মেমোরি, মেমোরির উপরে কি ইনস্টল করা, অপারেটিং সিস্টেম কি করা, ইনস্টল করা। তারপর দেখেন বুটস্ট্র্যাপ লোডারের কাজ কি, বুটস্ট্র্যাপ লোডার হচ্ছে প্রথমে দেখেন কি আছে, এক নাম্বার কাজ দেখেন কি, এক নাম্বার কাজ কি, সিপিইউ কি করবে, বুটস্ট্র্যাপ প্রোগ্রামকে কল করবে। তুমি কি করো, এই যে দুই নাম্বার কাজ কি, আমার হার্ড ডিস্কের ভিতরে অপারেটিং সিস্টেম, পিসি তখন বন্ধ ছিল, অপারেটিং সিস্টেম কোথায় ছিল, হার্ড ডিস্কে। সেই হার্ড ডিস্ক থেকে সেই অপারেটিং সিস্টেমটাকে মূল মেমোরিতে নিয়ে আসবে, অর্থাৎ র্যামে নিয়ে আসবে। আপনার র্যাম যত বেশি হবে, এসএসডি কার্ড যত লাগাবেন, তত ফাস্ট পিসি ওপেন হবে। তার মানে তার হার্ড ডিস্ক থেকে তথ্য কোথায় তাড়াতাড়ি নিয়ে আসতে পারবে, র্যামের কাছে। তাহলে দেখেন এক্সটার্নাল অথবা কি, যে আপনার সেকেন্ডারি স্টোরেজ থেকে প্রাইমারি স্টোরেজে অপারেটিং সিস্টেমকে লোড করতে হবে। এই যে দেখেন না প্রথমে কালো স্ক্রিন, তারপরে আস্তে আস্তে আপনার গ্রিন স্ক্রিনটা আসলো, কালারফুল স্ক্রিন। তার মানে কে চলে আসছে, অপারেটিং সিস্টেমটা চলে আসছে। এরপর আপনার ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো একটা একটা কি করতে থাকে, আসতে সব একটা একটা করে তার নির্দিষ্ট স্থানে কি করতে থাকে, বসতে থাকে। তাহলে দেখেন বুটস্ট্র্যাপ লোডারের কাজ কি, বুটস্ট্র্যাপ লোডারের কাজ হচ্ছে আমার যে কি হয়, সে প্রথমে যখন কম্পিউটার চালু হয় তখন কি করবে, একটা বিশেষ লোডিং প্রক্রিয়ার মাধ্যমে আমার হার্ড ডিস্ক থেকে প্রোগ্রাম গুলাকে মূল মেমোরিতে নিয়ে আসে, নিয়ে আসলো। এখন তারা দেখেন বুটস্ট্র্যাপ প্রোগ্রাম রান করে, অপারেটিং সিস্টেমকে লোড করে, অপারেটিং সিস্টেমকে রান করে দিছে, এখন সবগুলো তার ফাংশন চলে আসছে।
এরপরের কাজ কি? এরপর হচ্ছে কি ড্রাইভার। এরপর ড্রাইভার সফটওয়্যার গুলা কি কি আছে? ড্রাইভার সফটওয়্যার ছিল না আমার, ওই যে আমার এই কি কি কানেক্টেড প্রিন্টার ছিল একটা, এতক্ষণ ছিল আপনার এগুলো হচ্ছে কম্পিউটারের আনুষঙ্গিক ডিভাইস, কিন্তু কিবোর্ড মাউস গুলা ছিল। কিন্তু এডিশনাল ডিভাইস ছিল কি প্রিন্টার, স্ক্যানার, এগুলো হচ্ছে এডিশনাল। এই ডিভাইস গুলার কানেক্টিভিটি চেক করবে সে, সেটা করবে কে? বায়োস ড্রাইভার। তাহলে অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারের মধ্যবর্তী, হ্যাঁ, এই যে আরেকটা মেশিন, এই অপারেটিং এদের মধ্যবর্তী কানেকশন এস্টাবলিশ করার জন্য যে ডিভাইস ড্রাইভার সফটওয়্যার বলছিলাম না, ওই সফটওয়্যার গুলাকে সে কি করে দিবে? অ্যাক্টিভ করবে, নাহলে কিন্তু কি পাবেন না, প্রিন্টার পাবেন না। তাহলে প্রিন্টার পাওয়া যাবে না, স্ক্যানার কে পাওয়া যাবে না এখানে। এটা করার পরের কাজ হচ্ছে কি সিমসের কাজ। সিমস কি? কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। কম্পিউটার বন্ধ 1 মাস ছিল, 1 মাস পরে ওপেন করলেও দেখা যায় যে টাইম কিন্তু আজকেরটা, নাকি 1 মাস আগেরটা দেখায়? আজকেরটা টাইম দেখায়। আচ্ছা, তারপর পাসওয়ার্ড যেটা দিছিলেন সেটা নাকি অন্যটা লাগে। তাহলে এতদিন যাবত সে পাসওয়ার্ডটা ছিল কোথায়? এই টাইম গুলো চলতেছে কোথায়? আমরা বলছি রম এর ভিতর কিছু প্রোগ্রাম, যন্ত্র বন্ধ থাকলেও কিন্তু রম এর ভিতর বডি চলতেছে। রমে প্রোগ্রাম সেট করে দেওয়া ছিল না, সে নির্দিষ্ট কিছু কাজ করতে তাকে ডেট আপডেট করতেছে, 24 ঘন্টা পর টাইম চেঞ্জ করতেছে, এএম পিএম সবকিছু চেঞ্জ করতেছে। এই সবগুলো তথ্য থাকবে সিমোস নামক একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারির ভিতরে থাকে। ওই যে তারপর আপনার পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড ভেরিফিকেশন। তখন সবার শেষে চাই কিন্তু আমাদের কাছে পাসওয়ার্ড। প্রথমে সিস্টেম লোড হওয়ার পরে সাথে সাথে কি পাসওয়ার্ড চাই, নাকি সব শেষ হলে পাসওয়ার্ড চাই? সব শেষে আপনি আবার পাসওয়ার্ড দেন, তখন সে পাসওয়ার্ডের আগে ডেট টাইম গুলো সেট করে। এই যে তথ্যগুলো, তাহলে সিমস কে আপডেট, সিমস এর তথ্যগুলো আপনার ইউজার ইন্টারফেসে কোনায় দেখায়, কয়টা বাজছে, কত তারিখ, সবকিছু নিয়ে আসে। পাসওয়ার্ডটা কত হবে দিলে সেটাকে কি করে দেয়, সে দেখায় এখানে। তাহলে এই যে সিমস এর কাজ কি? সিমস এর কাজ হচ্ছে এই যে কনফিগারেশন করে কি, পাসওয়ার্ড বা ডেট টাইমের যে তথ্যগুলা সেগুলাকে কনফিগারেশন আমাকে কি করে হেল্প করে এখানে। তাহলে বেস বায়োসের ফাংশন কি কি? প্রথমে চেক করবে পাওয়ার আসছে কিনা, পোস্ট। তারপর চেক কি করবে, অপারেটিং সিস্টেমকে মূল মেমোরিতে নিয়ে আসবে, বুটস্ট্র্যাপ লোডার। এরপর হচ্ছে আনুষঙ্গিক যত ড্রাইভার আছে সবগুলোকে অ্যাক্টিভ করবে। এরপরের কাজ হচ্ছে সিমস থেকে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং হচ্ছে ডেট টাইম গুলাকে ওএস এর সাথে কানেক্ট করে দিবে। এতটুকু পর্যন্ত কাজ। এরপরে পুরা কন্ট্রোলটা চলে যায় কার কাছে? ইউজারের কাছে। এরপর আমাদের হাতে আসে। এতক্ষণ পর্যন্ত আমাদের হাতে কিছু ছিল না। এই যে আমাদের কাছে আসে পুরা কন্ট্রোলটা কখন? বুটিং এর পর। কখন আসে? বুটিং এর পর। তাহলে কি বুটিং কি করে? এই যে দেখেন ডিস্ক থেকে আইওএস কে কি করে লোড করে। এই যে বুটিং কি, ওই যে বায়োসের যে ফাংশন গুলো চলে, এই প্রসেসিং যে টাইম গুলোর মধ্যে যে প্রসেসিং গুলো আছে, এই ওভারঅল সব প্রসেস গুলোকে আমরা কি বলবো? বুটিং বলবো। এবার আছে কি কার্নেল। কার্নেল দেখেন তো কোথায় আছে? হার্ডওয়্যার কার্নেল, ইউজার প্রসেস, হার্ডওয়্যার কার্নেল। আচ্ছা, কার্নেল আগে নাকি ইউজার আগে? এই যে এতক্ষণ পর্যন্ত কাজগুলো করছে না, এগুলো কে কন্ট্রোল করছে? যন্ত্র চালু হওয়ার পর কন্ট্রোল করে কে? আমরা। ফুল কন্ট্রোল আমাদের কাছে থাকে। আর এতক্ষণ পর্যন্ত যা কিছু হয়েছে যাবতীয় সব কন্ট্রোল গুলো ছিল কার কাছে? তাহলে কার্নেল কি? তাহলে কার্নেলই মূলত একটা ইউজার কন্ট্রোলকে আমাদের কাছে দেয়। তাহলে মূলত আমাদের কাছে যে সফটওয়্যার যে নিয়ে আসবে বা অপারেটিং সিস্টেম, তার ভিতরে আরেকটা অংশ কাজ করে, তার নাম হচ্ছে কি কার্নেল কিন্তু কাজ। তাহলে যেখানে হার্ডওয়্যারের উপরে কিন্তু কি কার্নেল কাজ করে। যে কার্নেল দেখেন এখানে, কার্নেল কি আছে? কার্নেল একটি কম্পিউটার অপারেটিং সিস্টেমের প্রধান অংশ। এটি হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশনের সফটওয়্যারের মধ্যে প্রকৃত কি সেতু। তাহলে কার্নেল হার্ডওয়্যার ও সফটওয়্যারের যোগাযোগ সহ সিস্টেমের রিসোর্স পরিচালনার জন্য সাধারণত দায়ী। তার মানে কি করে? সে ইউজার অ্যাপ্লিকেশন এবং হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপন করে, ইনকামিং প্রসেস, ডিস্ক ব্যবস্থাপনা, মেমোরি ব্যবস্থাপনা, মানে অপারেটিং সিস্টেম যা কিছু করতেছে সেই সবগুলো মূলত কার মাধ্যমে করায়? কার্নেলের মাধ্যমে করায়। অর্থাৎ আমাদের সাথে কথা বলায় হার্ডওয়্যারের সাথে কে? সিস্টেম সফটওয়্যার বলছে। তো সিস্টেম সফটওয়্যারের নিচে কে আছে?
সবকিছু কন্ট্রোল করে কে? কার্নেল। এবং আমরা যখন সবকিছু বুটিং হয়ে যায় তখন কার্নেল এই ফুল কন্ট্রোলটা কার হাতে দিয়ে দেয়? আমাদের হাতে দিয়ে দেয়। তাহলে এটা হচ্ছে কার্নেল এক মার্কের একটা সংজ্ঞা আর কি। আচ্ছা, প্রসেস স্টেট লাগবে না আমাদের, শুধুমাত্র সিপিইউ শিডিউলটা একটু লাগবে। কারণ এখান থেকে একটি প্রশ্ন দুইবার আসছে, নাম শুনছেন? প্রিভিয়াস প্রশ্ন করছেন বিসিএস এর? কে কে বিসিএস এর সব প্রিভিয়াস প্রশ্ন করছেন একবার? হাত উঠান। একজন, দুইজন, তিনজন, চারজন। বাকিরা পড়েন নাই? কেন পড়েন নাই কেন? টাইম পান নাই? পড়ছেন কিনা? পড়েন নাই? আগে বিসিএস একবারও দিছেন? কে আছেন আগে দিছেন? কেউ নাই? সবাই নতুন দিতে যাবেন? তাহলে নতুন দিতে গেলে তো এই অবস্থা হলে ফুটবল মাঠে বলই পাবেন না আপনি, বাকিরা বল নিয়ে চলে গেছে। ঠিক আছে কিনা? আর আপনি বিসিএস পরীক্ষা দিয়ে চলে আসছেন, বিসিএস পরীক্ষাটা স্মৃতি হয়ে থাকবে, আমি জীবনে একবার কি দিছিলাম, বিসিএস পরীক্ষা দিছিলাম এখানে। তো পরীক্ষা কিন্তু এই যে প্রিভিয়াস কোশ্চেন যদি পারা জানা থাকে তাহলে আপনি অনেক ক্ষেত্রে লাভবান হবেন। এবং প্রিভিয়াস প্রশ্ন অপশন ছাড়া মুখস্থ থাকতে হবে। ঠিক আছে? প্রিভিয়াস প্রশ্ন যদি অপশন ছাড়া আপনি মুখস্থ করতে পারেন, আজকের লেকচার থেকে মনে হয় অনেকগুলো প্রশ্ন প্রিভিয়াস এর ছিল বড়। এই যে এই ব্যাংক বিসিএস যত মিনিস্ট্রি গত 18 বছরের প্রশ্নগুলো এখানে আছে। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, কম্পিউটার পরিচালক সফটওয়্যার, লিনাক্স অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, এসব অপারেটিং সিস্টেম থেকে প্রশ্নগুলো কিন্তু আছে। এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক 18 সালে, প্রবাসী কল্যাণ, তারপর হচ্ছে বিমান বাংলাদেশ থেকে শুরু করে যত প্রশ্ন আজকের লেকচার থেকে আসছে সব প্রশ্ন কিন্তু এখানে কতগুলো প্রশ্ন আছে, প্রায় কতগুলো, অনেকগুলো। এর বাইরে অনেক আছে, আমি মনে হয় সবকিছু দিই নাই এখানে। ঠিক আছে? তো অনেক প্রশ্ন আসছে এখান থেকে কিন্তু, এই আজকের ক্লাস থেকে প্রচুর প্রশ্ন আসছে এবং আগে থেকে শুরু করে। তো যাই হোক, যে প্রিভিয়াস প্রশ্ন যদি না পড়েন তাহলে কিন্তু, আমার এত পড়া দরকার, এগুলো আবার কম্পিউটার সায়েন্সের পড়া, কিন্তু আপনাদের আইডিয়া না থাকলে এই প্রশ্ন আনসার করতে পারবে না, সেজন্য আবার ক্লাস স্লাইড বলেন এগুলো একটু বেশি বড় হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, প্রিভিয়াস প্রশ্ন যদি পারা থাকে তাহলে আপনি কিন্তু সুবিধা পাবেন। যেমন এই প্রশ্নটা দুইবার আসছে, এই যে রাউন্ড রবিন থেকে একটা প্রশ্ন কয়বার? দুইবার আসছে। ঠিক আছে? ব্লুটুথ থেকে কিছু প্রশ্ন বারবারই আসে, ম্যাক্সিমাম টাইম দুই একবার প্রশ্ন কিন্তু আসে। ওই যে কম্পাইলার ইন্টারপ্রেটার থেকে কিছু প্রশ্ন কয়েকবার আসছে। ঠিক আছে? এই যে এই প্রশ্নগুলো কিন্তু আসতেই থাকবে। সফটওয়্যার থেকে প্রশ্ন আসেই প্রায় সময়, কোনটি কোন ধরনের সফটওয়্যার, এরকম একটা থাকে। অপারেটিং সিস্টেম থেকে থাকে এখানে। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি পারেন, বিসিএস ছাড়া অন্য পরীক্ষায় কিন্তু কি করতে পারবেন, আপনি ভালো কিছু করতে পারবেন। প্রশ্ন পরীক্ষায় গিয়ে প্রশ্ন দেখে যদি কনফিউশন হয়ে যান তখন বুঝবেন আপনার প্রিপারেশন এখনো লোয়ার লেভেলে। আর প্রিভিয়াস প্রশ্ন দেখার সাথে সাথে যখন কনফিডেন্টলি দাগাইতে পারবেন তখন বুঝতে পারবেন আপনি মধ্যবিত্ত। ঠিক আছে কিনা? এরপরও যেহেতু আপনি যা পারেন তা কিন্তু যেগুলো প্রিভিয়াস একবার দেখছেন সাথে সাথে আনসার করতে, আপনি কি মধ্যবিত্ত, এরপরও আপনার কি হচ্ছে না, রেজাল্ট আসতেছে না, তার মানে আপনি নতুন জিনিস কোনোটাই, তো সব কাভার করতে পারলে ভালো, পরীক্ষা দিলে তো আপনি বুঝেন আপনি ভালো পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষা দিয়ে শুধু প্রিভিয়াস গুলা পারেন বাকিগুলা পারেন না, তাও কিন্তু একটা স্টেজ। প্রিভিয়াস গুলা পারেন, তো অনেকে আছে আবার প্রিভিয়াস প্রশ্ন যেটা আসছে সেটাও পারে না। মানে প্রশ্নটা কিন্তু দেখছেন, প্রশ্ন দেখার কারণে কিন্তু আপনি এই প্রশ্নটা দাগাইতে গেছেন। এই যে অপারেটিং সিস্টেমের, কম্পিউটারের সবচেয়ে কাছের মেমোরি কোনটা? সবচেয়ে কাছের মেমোরি কি, র্যাম না রেজিস্টার? আচ্ছা, র্যাম, রেজিস্টার বললাম, আর কি আছে? ক্যাশ মেমোরি, রেজিস্টার স্যার। ক্যাশ। হ্যাঁ, তো অপশন দিল আপনাকে, তো ক্যাশ মেমোরি বা রেজিস্টার। তো এই অপশন গুলো দেখার পর আপনি যদি কি করতে না পারেন, এখান থেকে যদি আইডেন্টিফাই করতে না পারেন, এরপরে হচ্ছে ধরেন কোন একটা প্রশ্ন, ওআইসি সম্মেলন কত সালে হয়েছিল, মনে আছে কারো? ওআইসি সম্মেলন কত সালে হয়েছিল? সবাই কনফিউশন, কিন্তু সবাই না, সবাই পড়ছেন, কেউ না কেউ পড়ছেন না, কিন্তু এখানে বলতে পারতেছেন না। আবার গিয়ে পড়বেন, 70 71, 70 71 কোন একটা হবে, যাই হোক, কিন্তু কনফিডেন্টলি কেউ আনসার করতে পারতেছেন না। এখানে কেন পারতেছেন না? আপনি পড়ে গেছেন। হ্যাঁ, মনে থাকে না, ঠিক আছে, যেটা মনে থাকে না সালটা বাদ দেন আপনি।
বাকিগুলো তো পড়তে হবে। এখন এই প্রশ্ন যে একবার ওআইসি দেখছিলাম দেখছিলাম দেখছিলাম, এরপর এখানে ক, খ, 70 71 70 71 করতে করতে 1 মিনিট খাই দিছেন, বলে যে এটা দাগায় রাখি, পরে কিন্তু এটা আমি দাগাবো। শেষে চলে গেছেন, কিছু না পারলে আবার ওআইসির কাছে আসে। আমি মনে হয় শুধু তোমাকে দেখছি আর কাউরে দেখি রে তেমন। ঠিক আছে, তাহলে এই যে এতক্ষণ সময় নষ্ট করছেন এর পিছনে, এরপরে ঘন্টা বেজে গেছে, বলে যে কোনোটাই তো নাই, এটা মারি দিই, হয় ক নাইলে ক, 10 20 30 40 মারলেন একটা, দিয়ে চলে আসলেন। এরপরে দেখা যাচ্ছে ওইটা ভুল লাগাই আসছেন। তাহলে কেন ভুল হয়েছে? তারে দেখার কারণে। সেজন্য দেখলে হবে না, ভালো করে দেখতে হবে। যদি তারা না দেখতেন তাহলে তার পিছনে এত সময় কিন্তু ব্যয় করতেন না। এই প্রশ্নটা যদি চোখে না দেখতেন, এই প্রশ্নের পিছনে এত সময় ব্যয় করতেন না। প্রিভিয়াস প্রশ্নই কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে আটকায় দেয়। এই যে কনফিউশন গুলোর কারণে আমাদের সময় ক্ষেপণ হয়। সেজন্য প্রিভিয়াস প্রশ্ন যেহেতু আসছে পরীক্ষায়, সেটা আপনি অপশন ছাড়া বুঝতে পারেন, এটা যদি করেন দেখবেন ম্যাক্সিমাম প্রিলি পরীক্ষায় আপনি ভালো করবেন। প্রিভিয়াস কোশ্চেন যদি মিস না হয়, অপশন ছাড়া যদি আনসার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো পরীক্ষায় কি করবেন, ভালো করবেন। মানে প্রশ্ন শেষ না করে যত প্রশ্ন আছে সব। হ্যাঁ, এটা ভালো। এখন পড়ালেখার টেকনিক কিন্তু এক একজনের এক একটা। কারো রাতে 3টার পরে ভালো পড়া হয়, আর কারো সন্ধ্যার পর থেকে ঘোরাঘুরি করতে ভালো লাগে, 10টার পর কে পড়তে বসে। ইউনিভার্সিটিতে আমাদের একটা শ্রবণ সিস্টেম ছিল, টিউশন টিউশন সব কিছু করে এসে কে দে তারপরে 11টায় পড়তে বসবো। এই পরে পড়তে বসবে 11টায়, 12টার দিকে সবাই ঘুমাই গেছে, একদম 2টা 3টা পর্যন্ত পরে আবার ঘুমাই যাব। এটা হচ্ছে কারোর জন্য বেস্ট। আবার কারোর জন্য এটা বেস্ট না, তারও আবার সকাল ছাড়া পড়া হয় না। সেজন্য সে সব কাজ আর্লি ঘুমাবে, ভোর 5টায় উঠবে, অথবা কেউ নামাজের টাইমে উঠে তারপরে কি করা শুরু করে, পড়ালেখা শুরু করে 8টা 9টার দিকে, তার পড়া শেষ, এরপর সে আবার ঘুম মারে 2 3 ঘন্টা। ঠিক আছে, এক একজনের। আবার কেউ পড়তে ভালোবাসে, এক এক সাবজেক্ট আগে পড়তে ভালোবাসে, ম্যাথের অংশগুলা, যে ম্যাথ গুলা, ধরেন কেউ হচ্ছে সকালবেলা করতে ভালো লাগে তখন, কারণ ম্যাথ সকালবেলা আমাদের, এই যে আজকে সারাদিন অনেকগুলো লোড নিছেন, অনেকগুলো ঝামেলা নিছেন, তাহলে মাথার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস ঘুরে, একটার সাথে আরেকটা ধাক্কা লাগে। সেজন্য নতুন কিছু ঢুকতে চাই না, সেজন্য ম্যাথ গুলা সকালবেলা। আবার কারো আর কারো আবার অভ্যাস আছে ম্যাথ করার সময় গানও শুনতে হয়, এরকম অভ্যাস থাকতে পারে। তো পড়ালেখার টেকনিক এক এক জনের এক এক রকম হইতে পারে, তবে সবচেয়ে বেশি যেটা হলো, যতই পারেন না কেন বেশি বেশি পরীক্ষা দিবেন। পরীক্ষায় কিচ্ছু পারেন না তারপরেও কি দিবেন, পরীক্ষা দিবেন। কারণ পরীক্ষায় ওই যে 100টা প্রশ্ন, আজকে মনে করেন মডেল টেস্ট, এখানে মডেল টেস্ট চলতেছে, দেন কিনা জানি না। আজকে মডেল টেস্টটা অনেকে প্রিপারেশন নেন নাই, সেজন্য দিতে আসেন না। রেগুলার দেন, অনেক সময় দেন না, দূর আজকে কিছু পড়ি নেই। কিন্তু আজকে পরীক্ষাটা দেওয়ার পর আনসার শিট দেখার পর ওই 200টা প্রশ্ন যদি আনসার আপনি মনে করেন কিচ্ছুই পারেন না, কিন্তু ওই 200টা প্রশ্নের আনসার যে মার্ক করে নিয়ে গেছেন, বাসায় গিয়ে একবার দেখেন, দেখেন ওই 200টা থেকে 50টা প্রশ্ন কিন্তু আপনার ভুলবেন না আর কখনো। কিন্তু আমরা পরীক্ষাটা দিই না, কারণ 2 পাবো 3 পাবো, সেটা রেজাল্টের লজ্জাজনক। এই রেজাল্ট কেউ দেখবে? তো কেউ দেখবে না। আপনি মডেল টেস্ট পরীক্ষায় কি পাইছেন না পাইছেন এটা কেউ দেখবে? আপনি পরীক্ষা দেওয়ার আছে, পরীক্ষা দিবেন, তো সবচেয়ে বেশি বেশি পরীক্ষা দিবেন। আবার অনেকে বলে যে না আমি ছোট গ্রেডের চাকরিতে পরীক্ষা দিব না। চাকরি না পাওয়া পর্যন্ত যে কোনো গ্রেডের পরীক্ষা দিতে থাকবেন। অনেকে বলে যে আরে অফিস সহকারী চাকরি, এটা আমি কি জানি। আমার অফিসে অফিস সহকারীতে জয়েন করতে দেখছি, খুবই খারাপ লাগছে। ভিজিটাস থেকে ফার্মাসিতে বিএসসি করা, সে অফিসের সহকারী, জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট। ঠিক আছে, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেও পড়া। তাহলে সে করতেছে কিসের চাকরি? অফিস সহকারে। তো বলতেছে যে আপনি এখানে কেন আসেন? বলতে আমি তো সরকারের জন্য চেষ্টা করতেছি, এখন এটা পাইছি, এটা ধরেই তারপর পরে আস্তে আস্তে আসবো আর কি। তাহলে তারা কিন্তু কোনোটাকে কি করে না, অবহেলা করে না, দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে পরীক্ষা। আর এখানে কিছু হয়, চট্টগ্রামের পরীক্ষার্থীরা ঢাকায় যেতে দিবে না পরীক্ষা দেওয়ার জন্য, এটা একটা সমস্যা। আবার মেয়েদের ক্ষেত্রে তো সমস্যা, একা যাওয়া যাবে না, পরীক্ষার প্রিপারেশন থাকলেও যাইতে পারে না। আবার আরেকটা সমস্যা, ওই চাকরিতে আমি করবো না, কেন পরীক্ষা দিব? তাহলে আমার কথা হচ্ছে আগে আপনি চাকরি হোক, তারপর আপনি কি করবেন, ডিসিশন নিবেন চাকরি করবেন কি করবেন না। অনেক স্টুডেন্ট আছে সে বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো না, ঢাকাতে আমার ফ্যামিলি যাইতে দিবে না, তার বাপ যাইতে দিবে না,
সে স্টুডেন্টটা কোনো জায়গায় টিকে নাই, শুধু টিকছে কোথায়, তখন তার বাপ না তার নানাও গেছে ভর্তি করানোর জন্য, তার তো কোথাও পাই নাই। অথবা আপনি যে সাবজেক্ট গুলো পাইছেন, তিনটে ইউনিভার্সিটি দিয়েছেন, সবচেয়ে বেস্ট সাবজেক্টটা পাইছেন ঢাকা ইউনিভার্সিটি, তাহলে আপনি এখানে পড়বেন না? তাহলে আগে থেকে ডিসিশন নেবেন নাকি হওয়ার পরে ডিসিশন নেবেন? হওয়ার পরে ডিসিশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সার্কুলার হয়েছে, এই সার্কুলার 2012 সালে হয়েছে, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। 2018 সালে হয়েছে, তখন মাত্র ইউনিভার্সিটি থেকে বাইরেছি। 2022 সালে হয়েছে, তখন চাকরির বয়স 2 বছর। আবার 2024-এ আবার সার্কুলার দিছে, গ্রেড 6 এর একটা সার্কুলার, সেটা হচ্ছে ওই ডেটাবেস প্রোগ্রামার। ঠিক আছে? তো আমি অলরেডি গ্রেড 6-এ জব করি। তারপর আমি চট্টগ্রাম যেহেতু একটা কি থাকে, আমাদের চট্টগ্রামের মানুষের এই চট্টগ্রামের প্রতি একটা কি থাকে, মায়া কাজ করে। তো যার কারণে বললাম যে তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দি এখানে অ্যাপ্লিকেশন। তো ইউনিভার্সিটিতে তো অনেক ধরনের রেফারেন্স রেফারেন্স অনেক কিছু দেয়। তা আমার কথা হচ্ছে আমি দিব, সে নিবে কি নিবে না তার ব্যাপার। আমি পরীক্ষা দিব। সে, আমি এখন যেই চাকরিটা করি, আমি 5 বছর ব্যাংকে ছিলাম, ব্যাংক থেকে আসছি আবার এমআরএতে আসছি, এখন হচ্ছে 1 বছর 1 মাসের মতো হয়েছে। একটা পোস্টের পরীক্ষা ছিল, শুধু একটা পোস্ট, তা আমি সেখানে অ্যাপ্লাই করছি। আমি আমি পরীক্ষা অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে কইলে হবে নাইলে নাই, তো আমার তো চাকরিটা হয়েছে। তো নিবে কি নিবে না তার ব্যাপার, কিন্তু আমি পরীক্ষা দিতে থাকবো। বুঝছেন কিনা? নিবে কি নিবে না যারা নিয়োগকর্তা তাদের ব্যাপার, কিন্তু আমরা পরীক্ষা দিতেই থাকবো। 2টা পোস্টের পরীক্ষা, 5টা পোস্টের পরীক্ষা, চট্টগ্রাম থেকে কেউ যাবে না 700 টাকা খরচ করে ঢাকাতে। শুধুমাত্র ফার্স্ট পোস্টের পরীক্ষা, যাইতে 700, আসছে 700, আবার এর ভিতরে খরচ মানে 2000 টাকা খরচ। সেজন্য কে কি করতে যাবে না পরীক্ষা দিতে? পোস্ট নাই। তাহলে আপনার জন্য কি কোন একটা প্রতিষ্ঠান 500 পোস্ট ক্রিয়েট করবে? প্রত্যেক বছর কি তার অর্গানোগ্রাম চেঞ্জ হচ্ছে, বা রিটায়ারমেন্টে কি 400-500 জন যাচ্ছে? এই বছরে সর্বোচ্চ 2-3 জন মানুষ বেড়েছে, তাহলে পোস্ট খালি হয়েছে সর্বোচ্চ কয়টা? 2-3-4টা পোস্ট খালি হয়েছে। তাহলে আপনার জন্য কি এরকম এতগুলো পোস্ট ক্রিয়েট করতে হবে? দেখেন চাকরি সার্কুলার ব্যাংক বাদে তাও সমন্বিত দেয়, সেজন্য পোস্ট পান বেশি। বাকিগুলোতে দেখেন 2টা 4টা 5টা 7টা, এগুলো তো আপনারা জীবনেও পরীক্ষা দিবেন দেন না। কেন? পোস্ট কম, এজন্য পরীক্ষা দেন না। আমার ফার্স্ট চাকরিতে পোস্ট ছিল হচ্ছে 15টা, পরীক্ষা দিছি, আমিও বলছিলাম আপনাদের মতো আমি পরীক্ষা দিতে যাবো না। এক বড় ভাই বলে, এখন বর্তমানে যে তথ্য ক্যাডার আর কি, 37-এর ক্যাডার উনি, 34-এ মনে হয়। তো উনি আবার কম্পিউটার সায়েন্সে পড়া, তো উনি আবার থিওরিটিক্যালি ছিল, আর আমি একটু প্রোগ্রামিং করতাম বেশি। তো উনি অনেক সময় পরীক্ষা টরীক্ষা দিতে গেলে আমার কাছ থেকে প্রোগ্রামিং নোট টোট প্রোগ্রাম গুলো নিয়ে যেত। তো উনি কিন্তু আমাকে বলছে যে একটা পোস্টের জন্য পরীক্ষা হলে তুমি নিজেরা সেটার জন্য যদি কোয়ালিফাইড মনে করতে না পারো, তাহলে তোমার এই জীবনে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। বুঝছেন কিনা? অর্থাৎ একটি পোস্টের পরীক্ষা হবে, আপনার মনে করতে হবে এটাতে কি আপনার চাকরি হবে, ওভাবে যাইতে হবে। এখন আপনি পরীক্ষা দিতে গিয়ে হলের সামনে দেখবেন অনেকে পড়ে কুল করতে পারতেছে না, এরকম এগুলো দেখে আপনি খুব হতাশ যে এরা এতভাবে পড়তেছে। আর আমি কালকে রাতে 8টায় গাড়ি তুলছি, এরপর থেকে একটা শব্দও পড়ি নাই। এরপরে আপনি খুব হতাশ, আমি তো আজকে কিছু পারবো না নিশ্চিত। ঠিক আছে কিনা? তো এগুলো হচ্ছে সমস্যা। পরীক্ষা দিতেই থাকবেন, পরীক্ষা দিতেই থাকবেন। ঠিক আছে? এই যে যেদিন বেশি পরীক্ষা থাকবে কম দেয়, আপনি গাড়ি ভাড়ার চিন্তা করেন, ঢাকা শহরে গাড়ি দিয়ে এই এক এখান থেকে সিডিএম গাড়ি যায়, নাম শুনছেন? সিডিএম গাড়ি, ওই যারা পরীক্ষা দিয়ে তাদের একটা গ্রুপ থাকে, যেমন বিভিন্ন হল যে লাইব্রেরির পোলাপাইনের গ্রুপ আছে, ভাই আমুক দিনে এই পরীক্ষা সবাই যাব। ওই সিডিএম 3 থেকে 400 টাকা করে আপনাকে কোথায় নিয়ে যাবে? ঢাকা একটু থেমে থেমে যাবে। হ্যাঁ, থেমে থেমে যাবে, কোনো সমস্যা নাই। তো আপনি কিন্তু এটাতে যাইতে পারেন, আপনার টাকাটা মুখ্য বিষয় নয়, আপনার হচ্ছে পরীক্ষা দেওয়াটা মুখ্য বিষয়। যে কালকে আমি চট্টগ্রাম আসাটা আমার মুখ্য বিষয় ছিল, আমি সকালে 9টায় অফিসে গেছি, 1 ঘন্টা অফিস করছি, 10টায় অফিস থেকে বাইরে হয়েছি, কমলাপুর আসছি, আমি যাবো ইয়াতে সরাইলে অফিসের একটা ইন্সপেকশনের কাজে। তো দেখি যে কোনো গাড়িতে যদি যাই আমার সরাইল যাইতে মিনিমাম 5-7 ঘন্টা লাগবে, কারণ ব্রাহ্মণবাড়িয়া রোডে কাজ খুব খারাপ চলতেছে। তো আমাকে একজন আমার অফিসের, এই যে অফিসের না আমার এক বন্ধু বলল যে তার বাড়ি ওদিকে, এবার যে আপনি যেভাবে পারেন দরকার হলে দাঁড়ায় যাবেন, তাও কোথায় যান, ট্রেনে যান। পরে একটা ট্রেন আছে 10:30টায়, আমি দৌড়ে দৌড়ে ওই ট্রেন ধরছি। ধরার পর সেখানে প্রায় 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় গেছি ভৈরব, ভৈরবে নামছি। ওখানে ওদের এক ম্যানেজার আছে, আমাকে নিয়ে ফ্রেশ ট্রেশ করে সে আবার ভৈরবের রাস্তা থেকে সে আমাকে আবার উঠাই দিছে আরেকটা গাড়িতে, সেটা যাবো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। তো গেলাম। এরপর ওখান থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে আমি আবার হচ্ছে আরেকজন আসছে, সে আমাকে তারপর নিয়ে গেছে তার ওই জায়গায়, বাড্ডাপাড়া জায়গাটার নাম।
ওইখানে কাজ শেষ করছি 4টায়। 4টায় কাজ শেষ করে এখন আমার চিন্তা যে আমি কিভাবে কোথায় আসবো, চট্টগ্রাম আসবো। এই যে আগামীকাল অফিসে যেতে হবে না আমার, তাহলে আমার মুখ্য উদ্দেশ্য কিন্তু চট্টগ্রাম ছিল, আমি যে কোনো ভাবে কি করতে হবে, যাইতে হবে। এরপরে আমার আর এক স্টুডেন্টে ফোন দিলাম, জহুরুল ইসলাম মেডিকেলে পড়ে ডাক্তার, বললো যে আমি যাব। তো সে আবার আমাকে ভৈরবে এসে দেখা করছিল, আমার 5 মিনিটের জন্য প্রায় 2 ঘন্টা অপেক্ষা করছে, কারণ এইট এইট থেকে আমি তারা পড়াইতাম, সে এখন ডাক্তার হয়েছে। তো এখন সে বলতেছে স্যার আমি আপনার সাথে দেখা করবো, আসে দেখা দেখা করছে, সে বলতেছে স্যার এই যে আপনি যদি বাসে যান, এই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেনী অথবা কুমিল্লা যাইতে গেলে 5 থেকে 6 ঘন্টা লাগবে, রাস্তার অবস্থা খুবই খারাপ। আপনি যদি পারেন, একটা ট্রেনই আছে শুধুমাত্র চট্টগ্রাম যাওয়ার, লোকাল ট্রেন, সেটা হচ্ছে চট্টলা এক্সপ্রেস। সেটা 1:30টায় ছাড়ে হচ্ছে থেকে, কমলাপুর থেকে। তো সে SMS করলে তো এখন ট্রেন শিডিউল জানা যায় কোথায় আছে। সে বললো যে স্যার গাড়ি 1.5 ঘন্টা লেটে ছাড়ছে। তার মানে সে আপনি বলে আপনি 1 ঘন্টার ভিতরে যদি কি করতে পারেন, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পৌঁছাইতে পারেন, তাহলে এই গাড়িটা আপনি পাবেন। এবার আমি ওখান থেকে দৌড়া শুরু করছি, বলছি যে সিএনজি একটা ঠিক করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড আসছি। আসার পরে বলছে আরেকটা জায়গায় যেতে হবে ওখান থেকে। ওখানে যাইতে গিয়ে মাঝখানে বিশাল একটা জ্যাম, মানে ওই জ্যামে 2 ঘন্টার মতো লাগবে। পরে আমি সেখান থেকে আরো আধা কিলোমিটার হাঁটছি, তাও খুব স্পিডে। হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসি, সেখান থেকে আবার একটা রিক্সা নিয়ে তারপর স্টেশনে পৌঁছাইছি। এর ভিতরে SMS করতেছি কিন্তু 7.5 কিলোমিটার দূরে, এত দূরে এত দূরে। আমি যে সর্বোচ্চ চেষ্টা করি গাড়িটা দৌড়ে হলে আজকে এটা যদি উঠতে হবে। এরপরে আমি ঢুকার আগেই গাড়ি ঢুকছে। এরপরে একটা টিকিট নিয়েছি যে বলে যে আমি ভাবছিলাম যে ফেনীতে বা কুমিল্লাতে নেমে গিয়ে বাসে চলে আসবো, কারণ এতক্ষণ দাঁড়ায় যেতে পারবো, ওটা স্ট্যান্ডিং টিকিট। তো পরে উঠলাম, উঠে গেলাম। এরপরে ওই স্ট্যান্ডিং টিকিট নিছি ফেনী পর্যন্ত। তো আমার স্টুডেন্ট আবার বললো যে স্যার আপনি ফেনীতে নামলে আবার বাস স্ট্যান্ড যাবেন, বাস ঠিক করবেন, চট্টগ্রাম যাবেন, ফেনীর পর আর কোথাও দাঁড়াবে না। এই 4.5 5 ঘন্টা 6 ঘন্টা আমি দাঁড়ায় দাঁড়াইছিলাম। এরপরে আবার টিটি আসছে, আইসা বলে যে আপনি তো এটা, এই যে জার্নি করতেছেন আপনার টিকিট এতটুকু দেওয়া, বলে যে জরিমানা। আমি বলি, ঠিক আছে নেন জরিমানা। আবার আবার দিলাম তারা জরিমানা। তো কারণ চট্টগ্রাম পর্যন্ত কি ছিল না, এই 6 7 ঘন্টা কি করছে, এই যে দাঁড়ায় দাঁড়ায় আমি কালকে জার্নি করছি এরকম। তো আমার টার্গেট ছিল কিন্তু এখানে আসতে হবে, ঠিক আছে, কিন্তু আপনার পরীক্ষার আগে টার্গেটটাকে ডাকা চাইতে হবে। এখন আপনি যদি খরচের চিন্তা করেন, তাহলে বললাম ওই যে ওখানে যাবেন, ঘুরবেন, যারা রেগুলার পরীক্ষা দেয় তাদের কাছ থেকে একটু কনসাল্ট করবেন। একটা গাড়ি যদি ঢাকা 6 ঘন্টায় যায়, আপনি 7 ঘন্টায় গেলেন, সময় নিয়ে গেলেন, আপনার যদি 300 400 টাকা সেভ হয় তাহলে ভালো না? পরীক্ষা দিতেই যাবেন। আর যদি ট্রেন পান তাহলে তো ভালো, মানে পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়া ছাড়া আপনার কোনো এক্সপিরিয়েন্স হবে না। কারণ পরীক্ষার হলে যান নাই, এখন থেকে BCS এর পড়া মুখস্থ করে বন্ধু বান্ধব জিজ্ঞেস করলে একদম ঠাস ঠাস করে বলে ফেলেন। বন্ধু বান্ধবদের হতাশ করে দেন, বলতে এ তো সব শেষ। কিন্তু আপনি কিন্তু এখনো মাঠে খেলেন নাই, ঠিক আছে কিনা? এটা কিন্তু ওই যে আপনি ওখানে গিয়ে ভালো করতে পারবেন তার কোনো কি নেই, গ্যারান্টি। তো একটু পড়েন, ঠিক আছে? আমাদের ক্লাস কতক্ষণ, শেষ না টাইম? এটা এটা একটু শেষ করতে হবে, নাইলে তো স্লাইডটা শেষ করা যাবে না। আর এই কয়েকটা স্লাইড টুকি এখানে বেশি করার নাই, জাস্ট এখানে হচ্ছে সিপিইউ শিডিউল লিঙ্ক টার্মিনোলজি, মানে হচ্ছে একটা সিপিইউর কাছে অনেকগুলো প্রসেস গেছে। এখন একজন ডাক্তারের কাছে অনেক রুগী গেছে, ডাক্তার কাকে আগে দেখবে? সিরিয়াল আগে না, MP সাহেব একটা ফোন দিছে সেটা আগে, আবার বলতে না আমার আত্মীয় আছে সেটা আগে। এখন কোনটা আগে করবে সেটা ডিসিশন নিতে হবে না? তাহলে এক একজনের প্রায়োরিটি কি এক এক রকম। তাহলে এই যে সিপিইউ কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে, এই জন্য এক এক ধরনের সিপিইউ কে বিভিন্ন ধরনের শিডিউল করা যায়। এখান থেকে প্রশ্ন আসে, যদিও সেটা আপনাদের দেওয়া উচিত না এই প্রশ্ন, কিন্তু তারপরেও 2বার প্রশ্ন আসছে এখান থেকে। তো দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বাস টাইম, একটা হচ্ছে অ্যারাইভাল টাইম। বাস টাইম মানে হচ্ছে এক্সিকিউশন টাইম। ধরেন আমি মনে করেন যে একটা গাড়িতে করে যাব 1 ঘন্টা যাত্রা, কিন্তু গাড়িটা উঠা পর্যন্ত আমার কতক্ষণ টাইম লাগছে সেটা হচ্ছে অ্যারাইভেল টাইম। আর গাড়িতে কতক্ষণ চড়ছি সেটা হচ্ছে কি, আমি ডাক্তারের কাছে গিয়ে 2 ঘন্টা অপেক্ষা করছি, এটা কি টাইম? অ্যারাইভেল টাইম। আর ডাক্তার আমাকে 5 মিনিট দেখে ছেড়ে দিছে, এক্সিকিউশন টাইম অথবা কি বাস টাইম। এই দুইটা জিনিস এবার একটু দেখে সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমের মধ্যে একটা আছে FCFS, মানে কি, যে আগে আসবে তারা আগে ছাড়ে দিবে। এবার হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, যে সকল রুগী শুধু রিপোর্ট দেখাইতে আসছে কম সময়, তাদেরকে আগে দেখে ছেড়ে দিবে, ঠিক আছে? এবার যে প্রায়োরিটি শিডিউলিং, MPর কল না মন্ত্রীর কল নাকি রেফারেন্স নাকি আত্মীয় স্বজন, কোনটার প্রায়োরিটি কিরকম তার উপর ভিত্তি করে সে শিডিউলিং করবে। আরেকটা হচ্ছে কি, আচ্ছা রাউন্ড শিডিউলে পরে আসতেছি। এবার দেখেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বুঝছেন?
যে আগে আসবে তাকে। তাহলে এটা আমাদের দরকার নেই। শর্টেস্ট জব ফার্স্ট, মানে এখানে দেখেন আগে আসছে মানে কার, যার অ্যারাইভাল টাইম কম তাকে আগে কি দিবে, সার্ভিস দিবে। তাহলে এটা হচ্ছে কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আর শর্টেস্ট জব ফার্স্ট মানে কি, যার বাস টাইম কম, মানে কি যাকে সময়, সে কতক্ষণ আসলে সেটা বিষয় না, কিন্তু তারে কতক্ষণ সময় দিতেছে, তার মানে অ্যারাইভাল টাইমের উপর ভিত্তি করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আর যে কে কম সময় এক্সিকিউশন টাইমটা কম হবে সেটা হচ্ছে কি শর্টেস্ট জব ফার্স্ট। এই দুটো বুঝছেন কিনা? আচ্ছা, প্রায়োরিটি শিডিউলিং এখানে কি থাকবে, প্রায়োরিটি থাকবে। তাহলে এখানে দেখেন তো প্রায়োরিটি প্রথমে কার, এখানে প্রায়োরিটি কার, প্রায়োরিটি। আচ্ছা, এবার দেখেন প্রায়োরিটি শিডিউলিং মানে হচ্ছে তার কিসের উপর ভিত্তি করে হবে, তার এই যে এখানে তার যেটা সবচেয়ে প্রায়োরিটি কি হবে, গ্রহণযোগ্য হবে, সেটার উপর ভিত্তি করে সে গ্রহণ করবে। এটা দরকার না, আমাদের বোঝার দরকার কোনটা। এখন দেখেন রাউন্ড রবিন একটা, এটা হচ্ছে একটা কথা পরীক্ষায় আসছে, রাউন্ড রবিন থেকে একটা প্রশ্ন আসছে, এটা কি কারো মনে আছে? এটা একটা কি বলে, ওয়ার্ডটা খুঁজতেছি আমি। প্রশ্নটা কি আছে কারো কাছে? এখন তো রাউন্ড রবিন থেকে একটা প্রশ্ন, গুগলে সার্চ করেন রাউন্ড রবিন বিসিএস প্রশ্ন, একটা প্রশ্ন পাবেন, প্রশ্ন একটা কথা আছে সেই কথাটার জন্য। এখন দেখেন এই টাইমিংটা দেখেন রাউন্ড রবিন ক্ষেত্রে, একজন রুগীর প্রথম যে আসছে তার সময় লাগবে আধা ঘন্টা, দ্বিতীয় রুগীর সময় লাগবে 10 মিনিট, তৃতীয় রুগীর সময় লাগবে হচ্ছে 20 মিনিট, আর আরেকজন রুগী তাকে সময় দিতে হবে 5 মিনিট। তাহলে এক্ষেত্রে একটা মানুষ অনেকগুলো কাজ নিয়ে আসছে, তার জন্য 10টা মানুষ দাঁড়ায় আছে, তাহলে সেটা দেখতে অড না? তো এই জন্য রাউন্ড রবিন একটা টাইম কোয়ান্টাম দেয়া থাকে, অর্থাৎ প্রথম জনকে 2 মিনিট সার্ভিস দিবে, তাকে রেখে দিবে, তার আর 18 মিনিট বাকি আছে। পরের জনকে 2 মিনিট দিবে, তার আর 8 মিনিট বাকি আছে। পরের জনকে 2 মিনিট, তার আর কত মিনিট বাকি আছে, 3 মিনিট বাকি। কারণ আমি বলছি একজনের হচ্ছে মনে করেন 20 মিনিট, আরেকজনের 10 মিনিট, আরেকজনের লাগবে কত মিনিট, 5 মিনিট। তো ডাক্তার এরকম একটা প্রসেস করলো যে প্রথম জনকে 2 মিনিট সার্ভিস দিবে, তার মানে তার থাকবে আর 18 মিনিট। দ্বিতীয় জনকে আবার 2 মিনিট, তার থাকবে 8 মিনিট। তৃতীয় জনের 5 মিনিটের মধ্যে তার রাখবে কত, 3। আবার প্রথম জনকে আনবে, তাকে 2 মিনিট সার্ভিস দিবে, তাহলে তার থাকবে আর কত, 16 মিনিট। পরের জনকে আবার 2 মিনিট, তার থাকবে আর 6 মিনিট। পরের জনকে আবার 2 মিনিট, তার থাকবে আর কয় মিনিট। তাহলে কি একজনকে দীর্ঘক্ষণ যাবত কি করতে হয়, অনেকক্ষণ দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করতে হয়, অনেকক্ষণ না খেয়ে থাকতে হয়। এই যে একটা ওয়ার্ড ছিল না খেয়ে থাকা, অনাহারে থাকা, এই ওয়ার্ডটার ইংরেজিটা খুঁজতেছিলাম, এটাই পরীক্ষায় ছিল। ঠিক আছে? তো এখন দেখেন তাহলে এই যে শিডিউলিং অ্যালগোরিদমের মধ্যে আমরা যদি বলি, এই যে দেখেন প্রিমটিভ শিডিউলিং আর একটা হচ্ছে কি নন প্রিমটিভ শিডিউলিং। আচ্ছা, মূল এই যে স্টারভেশন পাইছি, স্টারভেশন কি, হ্যাঁ, তাহলে কোনটি স্টারভেশন ফলো করে, রাউন্ড রবিন, শুধুমাত্র কে, এবং এই কথাটা দিয়েই কিন্তু আপনার বিসিএস এর 2বার প্রশ্ন আসছে স্টারভেশনটা নিয়ে। কার স্টারভেশন মানে কি, অনাহারে থাকা। তাহলে দীর্ঘক্ষণ, তাহলে দেখেন এখানে কি বলছে দেখেন তো, এখানে প্রিমটিভ শিডিউল ওয়েটিং টাইম ইজ কি, দীর্ঘক্ষণ কি ওয়েট করতে হয় না। আর এগুলাকে নন প্রিমটিভ গুলা, আচ্ছা আগে দেখেন নন প্রিমটিভ গুলার ক্ষেত্রে কি কি আছে, এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেজ জব ফার্স্ট, এগুলো হচ্ছে কি। আর রাউন্ড রবিন কোন ধরনের, মনে রাখবে। তাহলে রাউন্ড রবিন থেকে যদি প্রশ্ন আসে তাহলে রাউন্ড রবিন কোন ধরনের, প্রিমটিভ। এবং এটার রেস্টারেশন ফ্যাসিলিটিস মানে কি, দীর্ঘক্ষণ যাবত কোনো প্রসেসকে অপেক্ষা করতে হয় না, সব প্রসেসকে একটা নির্দিষ্ট টাইম কোয়ান্টামের উপর ভিত্তি করে নির্দিষ্ট সময় পর পর কি দেওয়া হয়। দাঁতের ডাক্তার 3টা রোগী বসাইছে, ফিলিং করতেছে, কিছু মেডিসিন দিয়ে বসায় রাখলো, আরেকজন দিয়ে 2 মিনিট কাজ করলো, আরেক কাজ করলো। তাহলে এই কনসেপ্টটা বুঝছেন কিনা? আমাদের শুধু দরকার রাউন্ড রবিন, এবং এই ওয়ার্ডটা পরীক্ষা আসছে শুধুমাত্র স্টারভেশন মানে কি, অনাহারে থাকতে হয় না। ঠিক আছে, স্টারভেশন ফ্রি অ্যালগোরিদম কোনটা, রাউন্ড রবিনটা, বুঝছেন কিনা? এটাই আসছে। তাহলে রাউন্ড রবিন বুঝছেন কিনা? তাহলে আমরা রাউন্ড রবিন বুঝছি। তো মোটামুটি এখানে আর তেমন কোনো প্রশ্নগুলো আপনারা সলভ করে নিন। ঠিক আছে, প্রশ্নগুলো একটু কালেক্ট করে নিন। এখানে আপনার হচ্ছে
সরকারি বেসরকারি প্রাথমিক, এই যে এটা হচ্ছে ছোট ছোট প্রশ্ন আছে, নিচের কোনটি